হ্যালো। কি খবর হ্যাঁ। সবার? দেশে তো একটার পর একটা ক্রাইসিস আসতেছে আর আসতেছে। হুম। মানে কোনো কোনো ব্রেক পাওয়া যাচ্ছে না এই ক্রাইসিস সিচুয়েশনে। থামতেছে না। ক্রাইসিস থামতেছে না। আর জিনিসটা মানে এই টাইমে আমাদের একটা বড় একটা অভ্যুত্থানের পর এরকম একটা ফ্র্যাজাইল গভর্নমেন্ট থাকা অবস্থায় হুম এই জিনিসটা ইজ এ ভেরি ভেরি বিগ চ্যালেঞ্জ টু আস। হুম হুম এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে চিন্তা ভাবনা আছি। বাট এগেন মানে পজিটিভ সাইডের দিকে দেখতে হলে বাংলাদেশের মানুষ, এটা আমি কালকে একটা স্ট্যাটাস শেয়ার করছিলাম যে আমি এটা ফিল করি যে বাংলাদেশের মানুষ এখন আর দে নো লঙ্গার থিঙ্ক দ্যাট দেশটা কারো অন্য বা দেশটা কারো অন্যদের রেসপন্সিবিলিটি। দেশটা যে আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের যে সবার একটা পার্ট প্লে করতে হবে, ওই জিনিসটা খুবই সুন্দরভাবে উঠছে। এভরিওয়ান ইজ পার্টিসিপেটিং, এভরিওয়ান ইজ কামিং টুগেদার সামহাউ। এটা তো রেভলিউশনের পর থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা ব্যাপারেই দেখতেছি। স্টুডেন্টরা হয়তো লিড দিচ্ছে বা স্টুডেন্টদের লিডে ধরো অন্যরা সব একসাথে একত্র হচ্ছে। আই থিঙ্ক দ্যাট ইজ আ বিগ চেঞ্জ আর কি। আমাদের আমাদের দেশের যে ট্র্যাজেক্টরিটা, এটা দেখতে ইটস বিগ চেঞ্জ। তোদের কি মনে হয় এখন কি কি অবস্থা? আম, হ্যাঁ, মানে নোয়াখালী, ফেনী প্লাস যে চিটাগং এর বেশ বেশ কিছু এলাকা খুবই খারাপ অবস্থা দেখলাম। মাঝখানে আবার একটা সমস্যা তৈরি হয়েছে, অনেকে এআই দিয়ে অনেক বিভিন্ন ছবি উদ্ভট টবি বন্যার বানাচ্ছে, হ্যাঁ। ছবি বানাচ্ছে। কিছু ছবি খুবই ইমোশনাল, দুঃখজনক। ওই যে বাচ্চা একটা ভেসে আছে পানির মধ্যে থেকে, এগুলা দেখে আসলেই খারাপ লাগতেছে। এবং পিপল অ্যাকচুয়ালি ক্যান রিলেট টু দ্য ইমোশন আসলে, মানে একটা বাচ্চার রিয়েলিটি কি কিন্তু হয়। মানে হ্যাঁ, রিয়েলিটি আরো রিলেটিভ। ভয়ঙ্কর। হুম হ্যাঁ, হুম। এক্স্যাক্টলি। সো অনেকে এটা খারাপ ভাবে নিতেছে যে হ্যাঁ এগুলা কেন ফেক ছবি ছড়াচ্ছে, বাট রিয়েলিটি তো ওই রকমই। রিয়েল অবস্থায় তো কেউ গিয়ে ক্যামেরা দিয়ে হ্যাঁ, তুলতে অ্যাজ পারবে লং না। এজ মানুষ ডিসক্লেমার দেয় যে এটা একটা এআই জেনারেটেড ইমেজ, তাহলে এক্স্যাক্টলি। তো আর প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর আমি মানে আমার কিছু অবজারভেশন আছে। বন্যার সময় অনেকেই স্টান্টবাজি করার ট্রাই করে। অনেক জেনজিরা মানে ট্রিপের মতো করে, মানে তারা যেন পিকনিক করতে যাচ্ছে এইভাবে, বন্যা ইয়া করতে যাচ্ছে। একজন স্ট্যাটাস দিছে দেখলাম যে আপনারা 50,000 টাকার চাঁদা তুলে তারপর 30,000 টাকা দিয়ে বাস ভাড়া করে খাওয়া দাওয়া নিজেরা ফুর্তি ফাট্টা করে পিকনিক করতে যাওয়ার থেকে না যাওয়া ভালো। বা আপনারা ভালো কোনো ফাউন্ডেশন, যেমন কয়েকটা ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশন দেন। আমরা দেখতেছি যে হ্যাঁ, আসছুন্নাহ, প্রধান উপদেষ্টার ফাউন্ডেশন, ডক্টর ইউনূসের সেন্ট্রাল মানে ফান্ড। চ্যারিটি ফান্ড, হ্যাঁ। প্লাস আরো কয়েকটা ভালো ভালো আছে তো, সাফি, যেগুলোর সাথে মানে কথা বলছো। হ্যাঁ, সো আমি হ্যাঁ। যেমন আসুন্না ফাউন্ডেশনে দিছি, তারপর হুম বিওয়াইএলসি যেটা আমি করতাম, বাংলাদেশ ইউথ লিডারশিপ হুম সেন্টার, হুম ওদের একটা গ্রাজুয়েট নেটওয়ার্ক, ওটার থ্রুতে একটা আছে। গিভ বাংলাদেশ একটা আছে। আর আমি কিছু আমার চিটাঙের লোকাল ছেলেপেলের একটা, আমার ফ্রেন্ডের একটা গ্রুপ আছে, ওরা যাচ্ছিল তো ফটিকছড়ি, ওদেরকে দিছি। বাট তুই একটা ভালো কথা বলছিস তাই, মানে এখন সবাই এত উদ্বেগে বিভিন্ন জায়গা থেকে চলে আসতেছে আর মানে খুবই হুম ইমোশন নিয়ে জায়গা মানে যাচ্ছে। তুই চিন্তা কর তুই টিএসসি তে আমি অনেক রিপোর্ট শুনতেছি যে অনেক মানুষ নাকি লাইনে দাঁড়ায় আছে তোর ত্রাণ দেওয়ার হুম। জন্য। And অনেক ত্রাণ এক্স্যাক্টলি। নাকি মানুষকে মানে ফাটা কাপড় চোপড়, যে তোদের পুরানো কাপড় চোপড় দিচ্ছে মানুষদেরকে। হুম এটা মানে বাংলাদেশের মানুষের কাছে যারা এটা হুম। করতেছে, ওদের রুচিবোধটা কেমন হয় আমি জানি না। আই ডোন্ট নো। তোর হ্যাঁ। যেসব পোলাপাইন টিএসসির মোডে হুম লজিস্টিক্স হ্যান্ডেল করতেছে, ত্রাণের ম্যানেজমেন্ট এন্ড এভরিথিং, এটা খুবই ডিফিকাল্ট। হুম আর আপনারা যদি বাসায় এভরি সিঙ্গেল তেনা যেটা আছে ওগুলো যদি আপনারা দিয়ে দেন যে হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে দিলাম, এটা তোমার রেসপন্সিবিলিটি, আর আই সামহাউ ফিল গুড, মানে ইটস নট হেল্পিং এনিবডি। আপনারা যে ত্রাণটা দিচ্ছেন ওই ত্রাণটা কি অ্যাকচুয়ালি হেল্পফুল নাকি, ওটা নিয়ে চিন্তা করেন। আর ওইটার হুম লজিস্টিক্সটা হ্যান্ডেল করতে করতেই মানুষের মানে 12টা বাজতেছে। তো অ্যাকচুয়াল যে জিনিসপত্র মানুষকে দিবে, বন্যা যারা এফেক্টেড তাদেরকে হুম দিবে, হুম ওইটা ওইটা কবে হবে, ওর ওইটার কেমনে হবে? সো যেটা হুম হচ্ছে হুম যে মানুষ আগায় আসছে, উইচ ওয়াজ এ ভেরি গুড থিং, বাট এখন জিনিসটা একটু কোঅর্ডিনেটেড ভাবে করতে হবে। বিকজ হুম অনেক জায়গায় শুনলাম যে যা ত্রাণ টান এখন পর্যন্ত জড়ো হয়েছে তার ধর 50% এখনো 60% এখনো পৌঁছায় নাই মানুষের কাছে, এই অবস্থা। হুম কিছু কিছু জায়গা আছে ওরা নাকি কিচ্ছুই দেখে না, মানে খাবার থেকে শুরু করে কাপড় তো দূরের কথা, রেস্কিউ তো এখনো আসে নাই। তো এখন আমার মনে হয় যাদেরকে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের টাকা পয়সা ওগুলো সব ঠিক আছে, বাট এখন আমার যেটা মনে হয় এক জায়গায় দেওয়া উচিত, এটা হচ্ছে ডক্টর ইউনিসেফ সেন্ট্রাল ফান্ড। সিন্স ওখান থেকে এখন এটা আমাদের আর সিভিল সোসাইটির আর হুম হুম। রেসপন্সিবিলিটি। ইভেন ডক্টর ইউনুসও ধর হুম, এনজিওদের সাথে আজকে মিটিং করছেন, সবার সাথে, সেটাই। এনজিও হেডের সাথে। তো একটা একটা সেন্ট্রাল লেভেল কোঅর্ডিনেশন দরকার। এখন আপনারা যারা মানে বেশি এক্সাইটেড হয়ে ট্রাক টাক নিয়ে গেছেন, ইট ওয়াজ, ইউ ট্রাইড, অনেক জায়গায় কাজ করছে, অনেক জায়গায় কাজ করেন না, বাট এখন
প্লিজ, আই থিঙ্ক ইটস টাইম। হ্যাঁ, আমরা মানে এটা ঠিক আছে, এটা একটা প্র্যাকটিস অনেক বছরের, যে হুম। আগে একটা সেলফিশ গভর্নমেন্ট ছিল, এবং তখন মানে এক্স্যাক্টলি। ইট ফেল্ট লাইক যখনই বন্যা হইতো যে আহ, বাংলাদেশ তো ভারতের মানে ইয়া করবেই, ওই যে হুম। আনুগত্য করবেই সরকার, আমাদেরকেই হাতে মানে ইয়া করে মানে আমাদের নিজের হাতে তুলে নিতে হবে। বাট এক্স্যাক্টলি। নাও ইটস নট দ্য কেস এখন। মানে আমার যেটা মনে হয়, বাংলাদেশ আর্মি, ডিফেন্স এবং প্রধান উপদেষ্টার যে মানে চেষ্টাটা, এটা ঠিকভাবে প্রপারলি হচ্ছে। সে শুধু মানে এরকম না যে সে শেখ হাসিনার মতো রাউন্ড দিতেছে হেলিকপ্টারে করে। হুম। হি ইজ অ্যাকচুয়ালি ডুইং থিংস দ্যাট হেল্পস পিপল, এবং হি হ্যাজ বিন ডুইং দিস অল হিজ লাইফ আর কি। সো উই শুড মানে ডিপেন্ড, মানে রিলাই অন হিম আসলে। শোন, না, বন্যাটা of course. হুম, বন্যাটা হয়েছে মানে হঠাৎ করে, যে বন্যাটা মানে মানুষের কিন্তু প্রিপারেশন নেওয়ার কোনো সময় পর্যন্ত ছিল না। সে এক রাতে দেখা গেছে 3 ঘন্টার ভিতরে নাকি এত পরিমাণ পানি আসছে যে হুম, নর্মাল মানে নৌকা নিয়েও যে কেউ উদ্ধার করতে যাবে সে নৌকা পর্যন্ত যেতে পারতেছে না। স্পিড বোট যাইতে হবে, অথবা মানে পাওয়ারফুল কোনো যাইতে হবে নৌযান, আদারওয়াইজ প্রথম দিকে হুম, কিন্তু সম্ভব ছিল না। সো যার কারণে আমার কাছে মনে হয় যে আর গভর্নমেন্টও তো ওইভাবে প্রস্তুত না এত বড় একটা রেভলিউশনের পরে। মানুষের আসলে কি বলবো, এত প্রবলেম গেছে, তারপরেও যে সবাই যে পুরো জাতি একসাথে ঘুরে দাঁড়াইছে, হুম। এরকম চিত্র বাংলাদেশে ওটাই তো। সত্যি খুব কম দেখা গেছে। মানে কোভিডের মতো একটা মহামারী গেল, এরপরে রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে ইকোনমিক ক্রাইসিস, কিন্তু তারপরেও সরকার যেভাবে তথ্য দিছিল, প্রিভিয়াস সরকার, সেভাবে মানুষ কিন্তু মানে একটা একরকম বুঝ পাইছে, মেনে নিছে, অভিযোগ ছিল সবকিছু মানে কোনো হ্যাঁ, রকম আর ভাবে। সরকার সবসময় ডাউন প্লে করছে ইনফরমেশন, আমাদের সবসময় রিয়ালিটি দেন, ওদের যে কোথায় ফেলিয়ার এক্স্যাক্টলি, হচ্ছে আমরা কিছুই বুঝতাম না, কিছুই পাইতাম না। এক্সাক্ট ইনফরমেশনটা কখনোই ছিল না, কিন্তু এবার মানে হুম। সাফি টিএসসির কথা যেটা বলছিস, বা টিএসসির অন্য আরেকটা চিত্র আছে যে ঢাকা শহরের মানুষ লাইন দিচ্ছে শুধুমাত্র টাকা দেওয়ার জন্য, মানে লাইনে দাঁড়ায় অপেক্ষা এটা আসলে করতেছে। কত একটা রেভলিউশনারি চেঞ্জ আমাদের বাংলাদেশের অফকোর্স। ইয়াতে, এটা So, হুম, আন্ডার পুরো এস্টিমেট করা। জাতি এইভাবে হুম, ইউনাইট হওয়াটা, হুম। সেটা দুর্যোগ হোক, সেটা সরকার পতন হোক, সেটা যে কোনো অন্যায় হুম, অত্যাচার যাই হোক, পুরো হুম। জাতি এইভাবে ঘুরে দাঁড়ানোটা, এটা আমার হুম, কাছে মানে অনেক আশার আলো। মানে এ জাতির হুম, প্রাকৃতিক দুর্যোগ আমাদের আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এখনো আছে, হুম, কিন্তু হুম। এই প্রাকৃতিক দুর্যোগকে মিটিগেট করার জন্য আমি মনে করি যে প্রজন্ম বা যে বাংলাদেশ এখন তৈরি হচ্ছে, হুম। ভবিষ্যতে আমাদের মানে ড্যামেজ অনেক কমে আসবে, এবং আমরা আরো ভালো, আরো বেটার ফাইট করতে পারবো ন্যাচারাল ডিজাস্টার গুলোতে। না এখন না, অফকোর্স। ওয়ান অফ দ্য মেইন কোয়েশ্চেন, বাংলাদেশের মানুষ যেভাবে জড়ো হয়েছে, ওয়ান অফ দ্য রিজন ওয়াজ দ্যাট যে মানুষ মোটামুটি মেনেই নিছে জিনিসটা ইন্ডিয়া করেছে, এটা ইন্ডিয়ার জন্য, এটা ইন্ডিয়ার একটা কোনো একটা আম, হুম, কোন একটা এইম ছিল, কোন একটা মিশন এইম ছিল, যেটা হুম। যেটা ওরা করতেছে, যেটা কোনো জিও পলিটিক্যাল কারণে জিনিসটা হয়েছে। এটা নিয়ে মানে তোদের কি মনে হয় আরমান? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? তুই তো এটা নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করছিস এতদিন এখন না? আমি দুইটা হুম, জিনিসের দুইটা সাইড আছে ঘটনাটার। হুম। একটা হচ্ছে, হ্যাঁ হতে পারে, যেহেতু মানে এক্স প্রাইম মিনিস্টার এখনো ইন্ডিয়াতে আছে, এবং তোরা যদি দেখিস গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহের যে নিউজ, পুরাটাই আওয়ামী লীগ সরকারের আমলে যে দুর্নীতি, যে টাকা লুট করা, বাংলাদেশ হুম, থেকে কি পরিমাণ ক্ষতি করা, বিডিআর বিদ্রোহের ঘটনা, হুম। আয়নাঘরের ঘটনা, মানে এমন এমন জিনিস বের হয়ে আসতেছে যেগুলো আমরা আগে হয়তো কল্পনাও করতে পারিনি যে দেশে এগুলো ঘটতেছে। আমরা তো একটা বাবলের হুম, ভিতরে ছিলাম, আমরা বুঝতে পারি নাই, হুম। আমাদেরকে জানানো হয় না, এবং সেটা অবশ্যই আমি বলবো যে মিডিয়া কন্ট্রোল করার কারণেই এটা হয়েছে, মিডিয়ার হুম, দালালির কারণে। তো এই নিউজগুলো যখন একের পর এক আসতেছে, সো হুম, দুইটা পার্সপেক্টিভ বলবো। সো প্রথমটা হতে পারে যে ভারত যেহেতু এখনো চায় যে আওয়ামী লীগ পলিটিক্সে থাকুক, বা আমার যেটা মনে হয় যে ভারতের ইচ্ছা যে এই জিনিসগুলোকে ট্যাকেল করার জন্যই আসলে এরকম একটা ডিস্ট্রাকশন অটোমেটিক যেহেতু ন্যাচারালি তৈরি হয়েছে, ভারত সেটাকে আরো এক্সেলারেট করে দিল। এটা হুম। একটা হতে পারে। সেকেন্ডটা এটাও হতে পারে যে সত্যি কথা বলতে ত্রিপুরা এবং মেঘালয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে মেঘালয়তে, মানে হুম, ওই অঞ্চলে হচ্ছে পৃথিবীর রেকর্ড পরিমাণ মিলিমিটার বৃষ্টি হয়। সো হুম। এত বৃষ্টির যে মানে পানির যে ফোর্সটা, পানি কিন্তু তার নিজস্ব গতিপথ চুজ করে না, ইউ ক্যানট চুজ, মানে মানে তুই পানির গতিপথ ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবি না। হুম। সো এই পানির যে ফ্লোটা, সেটা যখন ত্রিপুরা দিয়ে ঢুকছে, সম্ভবত গোমতী নদী দিয়ে ঢুকছে কুমিল্লার, সো ওই হুম, যে ড্যামটা ছিল, সেই ড্যামটা হয়তো ওভারফ্লো হয়ে গেছে, এবং ইন্ডিয়া যখন ড্যামটা খুলে দিছে, ইন্ডিয়া বদারি করে নাই, যেটা ইনফর্ম করতে হবে বাংলাদেশকে, হ্যাঁ। বাংলাদেশকে যে ইনফর্ম করতে হবে, এই জিনিসটি ইন্ডিয়া বদারি করে নাই। এখন এটা একটা, দিস ইজ, যেটা ধর হুম, এক্সপার্টরা বলতেছে, এটার অফিসিয়াল টার্মটা হচ্ছে যে উইক আর্লি ইনফরমেশন সিস্টেমস। এন্ড উইক আর্লি ইনফরমেশন সিস্টেমসটা আসলে
এটা কি সিস্টেমটাই ছিল না? এটা কি আমাদের ধর, এই সিস্টেমটা ধর বিভিন্ন ভাবে কাজ করতে পারে, টেকনোলজিক্যাল একটা সিস্টেম থাকতে পারে ধর, মানে ওখানে যে সেন্টার, ত্রিপুরাতে যে সেন্টার, বাংলাদেশে যে সেন্টার, এই দুইটা সেন্টারের মধ্যে কনস্ট্যান্ট কমিউনিকেশন হয়, একজন একজনকে সবসময় অ্যালার্টের মধ্যে রাখে, একটা টেকনোলজিক্যাল সিস্টেম থাকতে পারে। আর একটা ধর সফট সিস্টেম থাকতে পারে, যে ধর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে যে ত্রিপুরার সিস্টেমে যারা ইনচার্জ আছে আর বাংলাদেশের সিস্টেমে যারা ইনচার্জ আছে, ওদের মধ্যে একটা রেগুলার একটা কমিউনিকেশন আছে বা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যে অটোমেটেড না, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কোনো একটা ঝামেলা হলে এটা হবে। আমি এটা নিয়ে পড়তেছিলাম যখন ফ্লাডসের নিউজ শুনতেছি, ত্রিপুরা বেস নিউজ শুধু একটা দুইটা আসতেছিল। এন্ড যেটা আমি দেখলাম ত্রিপুরা বেস নিউজ থেকে ইজ দ্যাট, মানে হুম। ত্রিপুরা যে চিফ মিনিস্টার ওনারাই ধরেন সবার সাথে কথাবার্তা বলে তারপর জার্নালিস্টদেরকে ব্রিফ করছে যে আসলে কিছু করার ছিল না, খুবই তাড়াতাড়ি উইথড্রল লেভেল খুবই তাড়াতাড়ি উপর উঠে গেছে, তাই এটা আমাদের কিছু মানে কিছু উই ডিডন্ট হ্যাভ অ্যান অপশন বাট টু ওপেন দ্য ড্যামস আর কি। সো এটা করার পর, এখন এটা করার পর ধর জিনিসটা ত্রিপুরা খুবই খারাপ অবস্থা হয়েছে, এখন বাংলাদেশকে যে বলা হয় নাই, ইনাফ আর্লি ওয়ার্নিংটা দেওয়া হয় নাই, এই জিনিসটা আসলে ওয়াজ ইট, মানে কি বলবো, যে ভুল করে দেওয়া হয়নি নাকি ইনাফ কমিউনিকেশন আগের থেকে প্র্যাকটিস ছিল না, নাকি এটা হুম। অ্যাকচুয়ালি ধর চিন্তা করে ধরে না যে আমরা আরো বেশি বাংলাদেশি মানুষ মারতে চাই এই এই থ্রুতে কারণে, দ্যাট ইজ দ্য রিয়েল কোয়েশ্চেন আসলে। হুম। আমি একটা রেফারেন্স দিতে পারি। আমি একটা মানে আর্টিকেল পড়লাম, হুম। ওখানে মানে লেখা আছে যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি লাস্ট 10 বছরে 2015 সাল থেকে কোনো না কোনো ইনসিডেন্টে এরকম মানে কথা নাই বার্তা নাই হঠাৎ করে ড্যাম খুলে দিছে কোথাও। কখনো ফারাক্কা বাঁধ খুলে দিছে, কখনো এই যে ডুমুর ড্যাম খুলে দিছে, কখনো ওই যে গজডোবা ড্যাম আছে একটা, হ্যাঁ ওইটা খুলে গজলডোবা, দিছে, হ্যাঁ। তিস্তা গজলডোবা, হ্যাঁ তারপর তিস্তা ড্যাম। এগুলা মানে 2015 থেকে 2024 সাল পর্যন্ত তুই দেখবি যে হঠাৎ হঠাৎ, হ্যাঁ এবং এই জুলাই আগস্টের টাইমেই ইন্ডিয়া এটা খুলে দেয়, এবং কখনোই ওরা বাংলাদেশকে এনাফ টাইম দেয় না যে আমরা এখন খুলতেছি বা আমরা নেক্সট 2 মাস পরে খুলবো। দে নেভার ওয়ার্ন আস। এবং এটা যতই দিন যাচ্ছে পাবলিক এটা মনে করতেছে যে দিস ইজ এ রিয়েলি পলিটিক্যাল ইস্যু, এবং আসলে এইটা অ্যাকচুয়ালি একটা পাওয়ার প্লের মতো, যে আমরা চাইলেই তোমাদেরকে ডুবাই দিতে পারি, মানে দিস ইজ হাউ ইটস ডান। কিন্তু কিছু স্টুপিড আছে যেমন জার্মানিতে এক ইনফ্লুয়েন্সার আছে, সে বলতেছে সে নাকি ইউরোপের সবচেয়ে বড় বাঁধ কোম্পানি নিয়ে যাবে, তারপর গিয়ে ওইটার এগেনস্টে আরেকটা বাঁধ বানাবে, তারপর দুইটা বাঁধে কেমনে বাদ কেমনে কাজ করে কোনো আইডিয়া আছে ওর? মানে হাউ ডাজ না, ইট? আবার হ্যাঁ, আবার এর হি আইডিয়া আছে। ক্লেমস। এর আইডিয়া আছে, বাট ও তো মনে কর যে কিছুদিন আগে ওই ডিবি হারুনের সাথে ছবি টবি তুলে আসছে, প্লাস স্টুডেন্টদের প্রোটেস্টে চুপচাপ ছিল। আচ্ছা এখন আচ্ছা। ও বুঝতে পারছে মানে আমি কি লিখলে বাঙালি শেয়ার দিবে বা ভিউ পাবে। সো হুম। ওই ওই টেকনিকটাকে কাজে লাগাইছে। ও জানে, হি নোজ ইট ভেরি ওয়েল, যে হি ডাউন ইজ স্ট্রিমে ইঞ্জিনিয়ার বাদে কাজ এখানে, করে আমি না। যতদূর জানি, হ্যাঁ। যে এখানে আমাদের বাংলাদেশ হচ্ছে গিয়ে, আমরা তো মানে আমাদের অবস্থানটাই তো এখানে লো, হ্যাঁ, আমরা যার কারণে জিওগ্রাফিক্যালি আমরা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছি বিকজ সো অফ দিস। এখানে পানি প্রবাহিত হবে মানে আপস্ট্রিম থেকে লো স্ট্রিমে পানি প্রবাহিত হবেই। এটা হুম। ড্যাম দিয়ে ইন্ডিয়া যেটা করে, ইন্ডিয়া আমাদের সাথে সবচেয়ে বেশি অন্যায় যেটা করে, পানির যে বন্টনটা, মানে তুমি বাঁধ খুলে দিচ্ছ বর্ষাকালে আমি মেনে নিলাম, কিন্তু তুমি তো গ্রীষ্মের সময় বাঁধ খুলতে হবে তোমাকে। ড্রাই সিজনে ওরা। তখন তো তখন আবার ইয়া করে, খরা বানায়। হুম। এক্স্যাক্টলি, যে তুমি ইউ ক্যানট ক্রিয়েট অবস্টাকেল, এটা আন্তর্জাতিক যে আইন সেটা নদী শাসন এবং পানি বন্টনের মানে নদীর নাব্যতা, নদীর যে প্রবাহ, গতি প্রবাহ, এগুলো ধরে রাখার ক্ষমতা কারণ নাই। কিন্তু তারপরে হুম। ইন্ডিয়া এটা বাদ দিয়ে করে। এবং ওই যে তুই যে বললি ইউরোপের যে ইনফ্লুয়েন্সার যে বলতেছে, মানে ও পুরা একটা সস্তা একটা ভিউ পাওয়ার জন্য, মানে লো স্ট্রিমে যে তুই বাদ দিবি তো তারপরে কি হবে, পানি যাবে কই? পানি তো হুম। ইভেনচুয়ালি, পানির ফ্লো তো তুই ধরে রাখতে পারবি না। এখানে না। তো মানে অন্য লেভেলের পানির ফ্লো, যে পানির ফ্লোতে, এই পানির পলিতেই কিন্তু বাংলাদেশের জন্ম। হুম। যে মিলিয়ন বছর পলি জমে জমে এই বাংলাদেশের জন্ম, যেটাকে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বলা হয়। হুম। পানি আসবেই, আমাদের দুর্যোগ আসবেই, কিন্তু আমরা সবসময় দুর্যোগের আগে কতটুকু সতর্ক হতে পারি এবং দুর্যোগের ক্ষতিটুকু কতটুকু আমরা মিটিগেট করতে পারি, ওইটাই হুম। আমাদের সবসময় ক্লাইমেট চেঞ্জ, মানে মানে ক্লাইমেটের চ্যালেঞ্জ যেটা আমাদের আর কি। আমাদের ঘূর্ণিঝড় হয়, আমাদের বন্যা হয়, কিন্তু তুই বাঁধের পরে বাদ দিয়ে এটা কোনো সলিউশনই না, এটা জাস্ট মানে ইট উড বি এ ওয়েস্ট অফ মানি অ্যান্ড টাইম আর কি, এটা হ্যাঁ, জাস্ট। মানে আই এম নট এক্সপার্ট, বাট যেটা মানে ইয়া বলে, ওয়াটার ফ্লোর যে সায়েন্সটা বলে সেটা হলো এই বাঁধ থাকা যাবে না, মানে ইউ হ্যাভ টু লেট দ্য ওয়াটার ফ্লো অ্যাজ ইটস ন্যাচারাল কোর্স আর কি। হ্যাঁ, এই ওভারফ্লো হবেই, এইটা বাংলাদেশ ইন্ডিয়ার মানে যে
জিওলজিক্যাল পজিশন, ওখানে এটা হবেই প্রতি বছর। বাট এটা ওরা যে সাডেন ওপেন করে সাডেন ক্লোজ করে দেয়, দ্যাটস হাউ ইট হ্যাপেন্স। হ্যাঁ, এখানে এবং ইন্ডিয়া গেমটা কি প্লে করে হুম, আমি বলি, আমার যেটা মনে হয় এখানে হুম, রিজিওনাল গভর্নমেন্টের উপরে হ্যাঁ, সেন্ট্রাল হ্যাঁ, গভর্নমেন্ট ব্লেম দেয়। সেন্ট্রাল গভর্নমেন্ট, রিজিওনাল গভর্নমেন্ট মানে লোকাল গভর্নমেন্ট যেটা ওদেরকে অঙ্গরাজ্য বলে, সেগুলো আবার ঠিক মতো কমিউনিকেট করে না, এই ধরনের ব্লেম দেয়। আবার হুম, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রিফ্লেকশন দিলে ওইটা আঞ্চলিক সরকারের সাথে কোনো মিল পাওয়া যায় না। গজলডোবা বাঁধটা আসছে পশ্চিমবঙ্গ থেকে, তারপরে গোমতীর যে বাঁধটা, ডম্বুর বাঁধটা যেটা, সেটা হুম, আসছে হুম, ত্রিপুরা রাজ্যের থেকে। সো এই কোঅর্ডিনেশনটা না থাকলে আমরা আবার দোষ দিচ্ছি ভারতের সাথে, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ডিল করতেছি। বাট এট দ্য সেম টাইমে লোকাল গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেট না করতে পারলে ভারত বারবার এর দোষ ও হুম, দিবে, লোকাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে দিবে, সেন্ট্রাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টকে দিবে। হুম, আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে আমাদের। প্রত্যেক জায়গায় কিন্তু নদীর কমিশন আছে, প্রত্যেকটা বাঁধের জায়গায়। মানে আমাদের হুম, সাথে কিন্তু ভারতের একটা ভালো নদী শাসন কমিশন বিভিন্ন জায়গায় গঠন করা, সাফি যেটা বলতেছিলি যে অ্যালার্ম করা হুম বা বৃষ্টি কি পরিমাণ হতে পারে, এখন তো মিটিওরোলজিক্যালি অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তাই না? আবহাওয়া হুম, পড়া বা কি হতে পারে এটা নিয়ে আগে থেকেই প্রেডিক্ট করা যায়। হুম হুম, সুতরাং হঠাৎ করে তুমি পানি ছেড়ে দিলে, হুম, তাহলে তুমি মানে এটা কি গেম খেলতেছো? এটা হতে পারে যে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরার উপরই কোনো খেয়াল নাই, বুঝতে পারতেছিস? হুম মানে হুম। যার কারণে মানে হুম। এই জিনিসগুলো অনেকগুলো কারণ থাকে। যদিও ভারত অফিসিয়ালি স্বীকার করতেছে না এটা, যে বাঁধ এটা অটোমেটিক খুলে গেছে বা ভেঙে গেছে, না, বাট অটোমেটিক আসলে খুলতে হয়েছে, খুলছে। খুলছে আর কি। কমিশনার যেটা বলছে আমি জানি না, আমি যে রিপোর্ট বলতেছি কমিশনার নাকি বলছে খুলে গেছে। এন্ড খুলে গেছে, এটা তো খুলে পসিবল না। আমি ত্রিপুরার বললাম না, ত্রিপুরা বেস নিউজ পড়ছে একদম শুরুতেই কালকে হুম, পরশুদিন। হুম। তখনই আমি নিউজ পেয়ে দেখতেছি যে ত্রিপুরা থেকে মানে চিফ, ইট ওয়াজ এন অ্যাকচুয়াল ডিসিশন, মানে ওরা না পারতে জিনিসটা করছে। মানে ওদের হুম, ফ্লাডের খুবই খারাপ অবস্থা হইতো, সো এটা ওপেন করতেই হয়েছে, নাহলে পুরো বাঁধটা ভেঙে আরো বাজে ফ্লাড হইতো। ত্রিপুরাতেও মারা গেছে অনেক লোক, দেখলাম আর কি, মানে ত্রিপুরাতে অনেক মানুষ 18-19 মারা। জন মারা মারা বাট গেছে। এটা একদম ঠিক কথা বলছস যে আসলে মেইন প্রবলেমটা ইজ দ্যাট আমরা জিও 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 লোকেশনের ওয়াইজ থেকে আমরা একটু ডিসঅ্যাডভান্টেজ সাইডের মধ্যে আছি। বাট এট দ্য সেম টাইম গত সরকার বা আওয়ামী লীগ সরকার 15 বছরে অনেক কিছুই করতে পারতেন তা হুম, অ্যাবাউট দিস, তাই না? আমাদের ওয়াটার শেয়ারিং ট্রিটি অনেক কিছুই করতে পারতো। আমরা মনে হয় একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউএন কনভেনশন আছে অ্যাবাউট শেয়ারিং ওয়াটার, ওইটাতে আমরা নিজেরাই সিগনেটরি না, তাই না? তো আমরা ডিপ্লোমেসি বল, তারপর ধর ইন্টারন্যাশনাল ল এর আন্ডারে বল, তারপর মানে অনেক কিছু দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারতাম। একে তো নিজেদের ডোমেস্টিক ফ্যাক্টরও চিন্তা ভাবনা করতে হবে। আমরা যে ডোমেস্টিকলি যে আমরা যে ফ্লাড রিডাকশনের জন্য যেসব পদ্ধতিগুলো নিচ্ছি, ওগুলো দিস আর নট ওয়ার্কিং এনিমোর। খালের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু ন্যাচারাল ওয়েতে তুই ফ্লাড ওয়াটার স্টোর করার ব্যবস্থা আছে। তুই জিয়া রহমানের টাইম থেকে দেখ, জিয়া রহমান যে পাবলিক ওয়ার্কস প্রোগ্রাম করে বাংলাদেশের মানুষকে অফিসিয়াল স্টেট স্টেট এমপ্লয়েড প্রোগ্রামসে যে খাল বানাইতো, হোয়াট ডু ইউ থিঙ্ক ওইগুলো কেন হইতো? এটা বিকজ হি ওয়াজ, তখন থেকে উনি চিন্তা করতেন যে আসলে বাংলাদেশের সিস্টেমটাকে কেমনে, ডিসঅ্যাডভান্টেজকে কেমনে কমানো যায়, মানে তাই না? ওই লেভেলের এগ্রিকালচার, ভিশনার। হ্যাঁ, বেসড একটা ইকোনমিকে পানির ধারণ ক্ষমতার জন্য মানে খাল তৈরি করা অনেক ইম্পর্ট্যান্ট। বাট আমাদেরও কিন্তু লাস্ট মানে ডিকেড গুলোতে খালগুলা ভরাট করা হয়েছে, খালগুলার কোনো এক্স্যাক্টলি। মানে ড্রেজিং নাই। নদী শাসন করতে হয়, নদী শাসন না করতে পারলে এই খালে যে পানিটা যাবে, তুই দেখ ফেনী থেকে আমরা যদি লোকেশন চিন্তা করিস ম্যাপে, ফেনী থেকে কিন্তু পানিটাকে বের হতে দিলেই বঙ্গোপসাগরে চলে যাবে। হুম। মানে জাস্ট একটু ফ্লোটা থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ওই মানে ওই আউটগোয়িং এর ওই ব্যবস্থাগুলো করা নেই। এখন পানি তো আসবে, বৃষ্টি হলে পাহাড় থেকে, ঢল থেকে, হিমালয় থেকে, ওই হ্যাঁ মেঘালয় হ্যাঁ। থেকে পানি আসবে। প্রপার খাল সিস্টেম, এই খালগুলাকে দখল করা, দীর্ঘদিন ইন্ডিয়ার সাথে একটা নতজানু পররাষ্ট্রনীতি, বর্ডারের দিনের পর দিন দেশের মানুষ মরছে, একটা প্রতিবাদ নাই, এক মানে কোনো ধরনের কোনো রিয়াকশন নাই আমাদের ফোর্স থেকে। হ্যাঁ। যেহেতু বিডিআর কে আগে থেকেই ক্রিপল করা হয়েছে, যেটা আমরা এখন আর বুঝতে পারতেছি যে বিডিআর আর কে এই কিভাবে ওয়াটার ক্রিপল করা ওয়াটার হয়েছে। শেয়ারিং এর ডিপ্লোমেসির জন্য অনেক বড় একটা মানে যে একটা মানে কোন একটা অ্যাসোসিয়েশন হুম, নাকি খুব অনেক তাড়াতাড়ি অনেক আগে একটা ফ্রেমওয়ার্ক দিছিল যে হুম, আমরা হুম। ওদের দরকার নর্থ ইস্ট, ওদের ইন্ডিয়ান যে নর্থ ইস্ট স্টেটস গুলো আছে ওগুলোর সাথে ইন্ডিয়ার মেইনল্যান্ডের অনেক কানেকশনের, দে ওয়ান্ট টু বি কানেক্টেড। সো দ্যাট ইজ অনলি পসিবল থ্রু বাংলাদেশ। সো আমরা ওইটার বদলে আমরা কিন্তু অনেক এই যে মানে এতগুলো 54 রিভার্স আছে, ওইটার এগেন্সে অনেকগুলো এগ্রিমেন্ট আমরা করতে পারতাম এটার এগেন্সে, এটার সাথে ডিল করে। বাট শেখ হাসিনার গভর্নমেন্ট তো ওইটা তো করে নাই। ওদেরকে যা ইচ্ছা তাই করতে দিয়েছে আর ট্রানজিটটাও ফ্রিতে দিয়ে দিয়েছে। কেন? জাস্ট ওদের একটা এক্সচেঞ্জ থাকে, এক্সচেঞ্জ যে ইন্ডিয়া ওনাকে পাওয়ারে বসাবে, ওনাকে হ্যাঁ, মানে যদি ব্যাকআপ দিবে। এরকম হয় যে হ্যাঁ, আইদার তুমি চেয়ারে বসবা, মানে তুমি ভেসে যাবা, নাইলে তোমার দেশের মানুষ বন্যায় ভেসে যাবে, যাবে তখন তো এক্স্যাক্টলি। চয়েসটা খুব ইজি হয়ে তো যায়। চয়েসটা শেখ হাসিনার মতো মানুষের জন্য খুব হ্যাঁ, শেখ ইজি। হাসিনার মতো খুবই। মানুষের জন্য। আবার সংবাদ সম্মেলনে বিভিন্ন সময় বলতো আমি দেশ বেচি না, 2001 সালে আমি দেশ গ্যাস বেচতে রাজি হই নাই বলে
আমাকে ক্ষমতা আনা হয়নি, কিন্তু আলটিমেটলি গ্যাস নাকি ইন্ডিয়াতে বিক্রি করতেছে, মানে গ্যাস ইন্ডিয়াতে যায় এটা কেউই জানতো না। এই নিউজ শুধুমাত্র জানা গেছে 5ই আগস্টের পরে। তাই তার মানে নাকি? আচ্ছা। হ্যাঁ, যে ইন্ডিয়াতে গ্যাস দেওয়া হয় বাংলাদেশ থেকে, এই হুম জিনিসটা কেউই তেমন ভাবে, মানে আমরাই তো জানতাম না এটা। হুম। সো যার কারণে এই মহিলা কি করছে, এই বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু দিয়ে দিছে শুধু ভারতকে, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। বাট আমাদের যদি একটা প্রপার সিস্টেম থাকতো, তাহলে ভারতের ওই যে ক্ষমতায় না থাকার বদলে আমরা আমাদের অনেক দাবি দেওয়া বুঝে নিতে পারতাম ভারতের কাছ থেকে। আমি অনেক কিছু। বারবার বলতেছি, ভারতের উপরে অ্যাগ্রেসিভ হয়ে ইমোশনাল হয়ে রিয়াকশন দেখায় আসলে লাভ নাই, লাভ ভারতের সাথে নাই। স্ট্র্যাটেজিক হতে হবে। ভারত ইজ এ এক্স্যাক্টলি। বিগ কান্ট্রি, এ বিগ ইকোনমি। আমাদের অনেক কিছু ভারতের সাথে কানেক্টেড, এটা কোনোভাবে ডিনাই করার কোনো ওয়ে নাই। সো ভারতের সাথে ইমোশনাল এবং অ্যাগ্রেসিভ না হয়ে স্ট্র্যাটেজিক কিভাবে হওয়া যায়, সেই পথ হ্যাঁ কিন্তু এই জেনজি যারা আছে, বা আমি সবাইকে হুম। বলবো, অনেকে দেখলাম সেভেন সিস্টার নিয়ে অনেক লাফালাফি করতেছে, চিকেন হ্যাঁ, নেক নাম লুৎফুজ্জামান বাবু পাইছে। ওদের এখন হিরো হয়ে গেছে, সেভেন সিস্টার। মানে আপনারা যে একটা একটা পপুলার একটা ন্যারেটিভ শুরু হচ্ছে জেনজিদের সাথে, যে হ্যাঁ। ধর কোনো মতো টেরোরিজম করে যেভাবে হোক, মানে একদম ফুল অন অ্যাগ্রেসিভ টুয়ার্ডস ইন্ডিয়া হব। পোলাপাইন ধর অনেক স্ট্যাটাস স্ট্যাটাস হ্যাঁ। দিচ্ছে যে মানে হ্যাকাররা একসাথে হয়ে তোর ইন্ডিয়ার অনেক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলো, ওয়েব ইনফ্রাস্ট্রাকচার গুলো হ্যাক করবে, এটা করবে, এটা করবে। আপনারা যেগুলো বলতেছেন, আপনারা হয়তো মনে করতেছেন আলটিমেটলি কয়জনের ক্যাপাবিলিটিস আছে এগুলো উই ডোন্ট নো, বাট আপনারা যেগুলো হুম। করতেছেন, এগুলো যে বলে বেড়াচ্ছেন, এটা নিয়ে কোনো লাভ হবে না। বিকজ সরকার আপনার এই ফেসবুকে স্ট্যাটাস করে পলিসি বানাবে না। সরকার সবসময়, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট সবসময় ডিপ্লোমেসি মেনটেন করতে পারবে, কখনো হুম। অ্যাগ্রেসিভ কোনো কথা বা ট্রিগার করা কোনো কথাবার্তা বলবে না, বিকজ দ্যাটস হাউ ইট সাপোজ টু বি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যে এগুলো লিখতেছেন, এগুলো কিন্তু হারায় যাচ্ছে না, এগুলো কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আটকায় যাচ্ছে না। এটা কিন্তু দিজ আর বিং হুম। পিকড আপ বাই বিজেপি মিডিয়া সেল, দিস ইজ বিং পিকড আপ বাই রাইট উইঙ্গার্স ফ্রম ইন্ডিয়া। আর ওরা এসব পিক আপ করে ওরা ওদের অডিয়েন্সকে দেখাবে যে দেখেন বাংলাদেশ কত অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেছে, বাংলাদেশ কত এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন এগুলো যখন করবে, ওই দিক থেকে আরো ফ্লেমস বাড়বে, ওখানে ওরা আরো বেশি ট্রিগার্ড হবে। সো আলটিমেটলি আমরা কি চাই? আলটিমেটলি আমরা চাই যে আমরা এমন একটা রিলেশনশিপে যেখানে আমাদের রাইটস গুলা মেনটেন হয়, ওদের রাইটস গুলো মেনটেন হয়, আমরা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ থেকে। আপনি ফাক ইউ ইন্ডিয়া বলে তো লাভ নাই, তাই না? বিকজ ইন্ডিয়াকে তো আপনি কতটুকু ফাক করতে পারবেন এটা আমরা ভালো করেই জানি। সো মানে একটা আলটিমেট যখন এইমটা হচ্ছে পিস, তো আমাদের ওভাবে স্ট্র্যাটেজিকলি চিন্তা করতে হবে, স্ট্র্যাটেজিকলি ডিপ্লোমেসি থ্রুতে কেমনে আসতে হবে। বিকজ ইন্ডিয়ার সাথে আপনি যুদ্ধেও পারবেন না, সাইবার ওয়ারফেয়ারও পারবেন আমি না। আর হ্যাঁ, ইন্ডিয়ার সাথে আবার যুদ্ধ করতে যাইতে হবে কেন? আমি রাজ্য আমার ন্যায্য হবে। অধিকার চাচ্ছি, হ্যাঁ। এবং সেটা ইন্ডিয়া আমাকে না দিতে পারলে আমি লেভারেজ ইউজ করব, আমার যে লেভারেজ গুলো আছে। দ্যাটস হাউ দ্য ডিপ্লোমেসি ওয়ার্কস, তাই না? এখানে আমি চিকেন নেক বলি বা এই সেভেন সিস্টার, দিস ইজ নট মাই ল্যান্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে কি কি, এগুলাকে এইভাবে বলে হয় না, এটাকে লেভারেজ হিসেবে ইউজ করে তারপরে হয়তো আপনি অনেক কিছু গেইন করতে পারবেন, বাট রাদার দেন এভাবে চিল্লাপাল্লা করে। আর বাবরকে যে হিরো বানানো হচ্ছে, লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী আই থিঙ্ক। প্রতিমন্ত্রী। বাট বাবরের জন্য, বাবরের ওই অ্যাক্টিভিটিসের জন্য বাংলাদেশের 16 বছর একটা সরকার কিন্তু ডিক্টেটর হওয়ার সুযোগ পাইছে। মানে হ্যাঁ। ভারত এইভাবে একটা অবস্থান নিছে যে আমি একে রাখবই যেভাবে হোক। সুতরাং মানে এই ধরনের মিস্টেক করার এখন চেষ্টা করা উচিত আবার না, এই হবে না। কনস্পিরেসি থিওরিটা মানে পপুলার হচ্ছে যে বাবর 10টা অস্ত্র নিয়ে এসে ত্রিপুরা বা ওই রাষ্ট্রগুলোতে চিকেন নেকের জায়গাগুলোতে একটা অস্থিতিশীল পরিস্থিতি যদি বজায় রাখতে পারতো, তাইলে নাকি আর এই 15 বছরের এইটা হইতো না। তো এবং পারে নাই তো, আপনার স্টুপিড এইটাকে তো, ধরা খাইছে কিভাবে? স্টুপিড তো আহ, ধরা খাইছে, তাই না? নিজে নিজে আবার নিজের অস্ত্র ধরা দিতে গেছে আর কি। 10টা হ্যাঁ, ও অস্ত্র। উই আর লুকিং ফর দ্য শত্রু, অনেক ফেমাস একটা হ্যাঁ। লাইন আছে না? আর হ্যাঁ। আপনারা যদি মনে, আর নর্থ ইস্টের 2000-এর শুরুতে মানে আর্লি 2000s এর নর্থ ইস্টে এসে যে অবস্থা ছিল আর হুম এখন হুম যে যে অবস্থা, ওতে খুব ডিফারেন্স আছে। তখন ধরেন 10 ট্রাক পাঠাই দিলে মোটামুটি ইন্ডিপেন্ডেন্স বা ওখানে ওই ওই পার্ট গুলাকে আপনি বিচ্ছিন্ন করে দিতে পারবেন মেনল্যান্ড ইন্ডিয়া থেকে, এটা মোটামুটি কনফার্ম হুম। ছিল। বিকজ তখন হুম। মানে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট যেগুলো ছিল নর্থ ইস্ট স্টেটস গুলোর মধ্যে, ওগুলো খুবই পিকের হুম। মধ্যে ছিল। ওইটা আসার পর মানে বিএনপি আওয়ামী লীগ সরকার আসার পর থেকে, আর ওয়ান অফ দ্য হুম। বিগেস্ট রিজনস নর্থ ইস্টার্ন স্টেটস গুলা এত পাওয়ারফুল ছিল বা ওরা ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টকে এত রুখে দাঁড়াতে পারতো, ইজ বিকজ ওরা বাংলাদেশে অনেক, বাংলাদেশের ভিতরে বিএনপির আমলে অনেক জায়গা পেতো। হুম। বিএনপির আমলে বাংলাদেশের ভিতরে অনেক সেফ হাউস পাইতো, অনেক কিছু করতে পারতো, নেগোশিয়েট করতে পারতো, মিটিং করতে পারতো। আর ওদিক দিয়ে লুৎফুজ্জামান বাবু তো ওদের সাথে কনস্পিরেসি করে 10 ট্রাক পাঠানোর চিন্তা করছে। বাট আওয়ামী লীগ সরকার আসার পর থেকে ওই জিনিসটা চলে যাওয়ার পর আর অনেক বছরের ডিপ্লোমেসি বলেন, মিলিটারি কোয়ার্শন বলেন, সবকিছু বলে ইন্ডিয়া মোটামুটি ওই জায়গাতে যেসব ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট গুলো ছিল ওগুলোকে থামাইতে পারছে। তো আপনি যদি মনে করেন এখন 10 ট্রাক
ট্রাক পাঠাবেন অটোমেটিকলি ওভার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ওই ওই সিচুয়েশন আর নাই। দিস ইজ নট আর্লি 2000s এনিমোর, তাই না? ওই 10টা এটাই। এমনও হতে পারে ওই 10টা আটকা যাবে, আর ওই 10টা একটা নর্থ ইস্টার্ন স্টেটের মানে ওই সিটিজেনরাই পাঠিয়ে দিবে, বলে দরকার নেই হ্যাঁ, আমাদের, এটাও হতে যে পারে। যে সো তোমরা ইউজ করো এখন এটা। তোমরা ইউজ করো, উই ডোন্ট নিড দিস। সো এই আর্লি 2000s এর বিএনপির ফেইল্ড স্টুপিড পলিসিস গুলো আপনারা এখন ইমপ্লিমেন্ট করতে চাইলে তো হবে না। এখনকার টাইমে আমরা কি হুম লেভারেজ ইউজ করে ওদের থেকে কিনে নিতে পারবো? আমাদের কাছে অনেক পাওয়ার আছে, আমাদের কাছে অনেক লেভারেজ আছে, ওই লেভারেজ গুলো ইউজ করে সব জায়গায় সাইবার ওয়ারফেয়ার করবো, জি নিউজের ইয়া খাই দিব। আপনারা যদি দেখেন ওই যে জি নিউজ কিন্তু একটা স্ট্যাটাস দিছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশে ফ্লাড হওয়ার পর অনেক ইনসাল্টিং হুম একটা ছিল। তো বাংলাদেশে কিছু পোলাপান ওইটা ইয়া করছে, হ্যাক করে নাকি বলতেছে যে এটা তো বাংলাদেশের প্রতি ইনসাল্টিং একটা হেডলাইন, এটা নিয়ে আমরা মানবো না, তো এটার জন্য আমরা জি নিউজ ওয়েবসাইট আটকাই দিলাম। তো এটা নিয়ে যে যত সব মেইন স্ট্রিম ইন্ডিয়া চ্যানেল আছে সবাই এটা নিয়ে রিপোর্ট করছে, এভরি সিঙ্গেল ওয়ান। আর সবাই হুম জিনিসটা এমনভাবে প্লে করতেছে যে বাংলাদেশের মানুষের আমাদের হেডলাইন পছন্দ হয় নাই, এই জন্য বাংলাদেশের মানুষ হ্যাক করে ফেলছে। তার মানে কোন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে বোঝানো হচ্ছে, যে আমাদেরকে বোঝানো হচ্ছে আচ্ছা ঠিক আছে বাংলাদেশের মানুষ ফ্রিডম অফ স্পিচ বুঝে না, ওদের হেডলাইন পছন্দ হয় না দেখে ওরা আমাদের উপর ক্ল্যাম্প ডাউন করতেছে, ওরা হ্যাক হুম করতেছে, জিনিসটা ইলিগাল করতেছে, উইচ মিনস দে আর ক্রিমিনালস। তো এই ধরনের ন্যারেটিভ যেন বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষের ন্যারেটিভ, যে মানে রেপুটেশন, এটা ইন্টারন্যাশনাল ক্রাউডে খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই সেন্সিটিভ টাইম। এখন আপনারা যত এই টাইপের অ্যাগ্রেসিভ কাজ করবে, এমন না যে জি নিউজের মানে ওয়েবসাইট নিয়ে আপনি খুব একটা এফেক্ট দিতে পারছেন, বাট যতই আমরা এই ধরনের জিনিস করবো ততই আমরা ওদের ট্র্যাপে পড়বো, আমাদের ন্যারেটিভ বা আমাদের রেপুটেশনটাকে খারাপ করার, আর ততই ওদের এক্সকিউজ পাবে আমাদের সাথে আরো অ্যাগ্রেসিভ হুম। খেলার, আমাদের সাথে আরো ঝামেলা করার, আমাদের সাথে আরো ইলিগাল জিনিসপত্র করার। আচ্ছা, এখন আরেকটা কথা, এই যে হ্যাঁ। সালমান মুক্তাদিরের একটা ভিডিও দেখলাম, উনি ইয়া করছে আর কি, বাংলাদেশের সবাইকে আহ্বান করছে যে সব পুরো 1 মাসের জন্য ইন্ডিয়ান সব পণ্য বয়কট করো, অ্যান্ড ইন্ডিয়ান মিডিয়া ইনক্লুডিং এভরিথিং, ইন্ডিয়ান যা যা জিনিস আছে এগুলো সব বয়কট করা উচিত আমাদের। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? মানে এখন বয়কটের ডাক আমরা, হুম মানে বয়কটের একটা কালচার শুরু হয়েছে ঠিক আছে, বাট আসলে যদি আমরা বয়কটটাকে একটা স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করি, সেটা হুম অনেক সময় কাজে লাগতেই পারে যে ইন্ডিয়াতে। বাট তোকে আগে বের করতে হবে ইন্ডিয়া কতটুকু ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া তার এক্সপোর্ট ইম্পোর্টে বাংলাদেশের সাথে যে রিলেশনটা, এটার উপর আসলে ইন্ডিয়ার ইকোনমি কতটুকু ডিপেন্ডেন্ট। আমি যদি তাকে ওরকম বিপদে না ফেলতে পারি, তাহলে আলটিমেটলি আমি বয়কট করলে আসলে কি আমার ক্ষতি হচ্ছে নাকি ইন্ডিয়ার বেশি ক্ষতি হচ্ছে, এটা বের করতে হবে। বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষ, 19 কোটি মানুষের অনেক চাহিদা আছে, অনেক ডিফারেন্ট ইকোনমিক ক্লাসেস আছে আমাদের। এখন দেখা যাচ্ছে সালমান মুক্তাদির হয়তো ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট হুম করে আরেকটা প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারবে, বাট আমার গ্রামাঞ্চলে যে কৃষকটা বা আমার গ্রামাঞ্চলে যে দিনমজুরটা, ও বাজারে যে, হুম ওর যদি নাভিশ্বাস উঠে যায় যে ইন্ডিয়ান প্রোডাক্ট আমি বয়কট করার কারণে ওর যদি একটা হুম দামি, আমি অন্য কোন দেশ থেকে, বাংলাদেশ অন্য যেসব দেশ থেকে অনেক প্রোডাক্ট আনতে হয়, সেখানে প্রোডাকশন কস্ট, অপারেশন কস্ট, কিন্তু লজিস্টিক কস্ট অনেক বেশি পড়ে। সো আমার যদি অপশন থাকে তাহলে হয়তো আমি চিন্তা করতে পারি, বা আমি এই বয়কট দিয়ে যদি ভারতকে আমি ওইভাবে আঘাত করতে পারি যেটা দিয়ে আমি আরেকটা উদ্দেশ্য হাসিল করতে পারবো আমার, তাহলে ঠিক হুম আছে। বাট জাস্ট ভিউ পাওয়ার জন্য, বা আমি আবারও বলতেছি স্ট্যান্ডবাজির জন্য যদি কেউ বলে যে এটা বয়কট করো এটা বয়কট করো, সত্যি কথা বলতে তোর তো একার কথা চিন্তা করলে হবে না। এখানে 18 কোটি মানুষের ইকোনমিক, এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক বাজে। গত হুম গভর্নমেন্ট যেভাবে ব্যাংকের টাকাগুলোকে মানে বিভিন্নভাবে সরানো হয়েছে, লিকুইডিটি ক্রাইসিস থেকে শুরু করতে টোটাল অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আজকেও কিন্তু ইউরোর রেট 135 টাকার মতো সম্ভবত, ঠিক আছে। সো এই অবস্থায় আমি যদি ভারতের ম্যাসিভ আকারে পণ্য বয়কট করি, সেটাতে আমার হুম হুম মার্কেটের উপর কি ইফেক্ট পড়বে সেটার আগে একটা অ্যানালাইসিস হওয়া দরকার। সেটার একটা মানে একটা প্রপার হওয়া দরকার। মানে জাস্ট একজন মিডিয়াতে তার অনেক ফলোয়ার আছে, সে এসে বললো এটা করতে হবে বলেই মানুষের লাভ দিয়ে পড়ার থেকে আমি মনে করি সবাই ব্যক্তিগতভাবে একটা অ্যানালাইসিস করা উচিত যে আমি এটা বয়কট করার পরে কি আমি আমি সার্ভাইভ করতে পারবো কিনা, বা আমি মানে নিজেকে আমি ঠিক রাখতে পারবো কিনা, বা আমার 10টা দিনমজুরের প্রবলেম হবে কিনা, এই অনেক কিছু মানে চিন্তা করার ব্যাপার আছে। মানে রিলেশনশিপ বয়কট এটা একদিনে হুটহাট করে যে কারোর সাথে করা যায় না, এটা ইসরায়েল না যে আমি একটা হ্যাঁ ইসরায়েলের কোম্পানিকে আপনি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ সিম্বলিকলি মানে রিয়ালিটি কি জানো, ইন্ডিয়ার ইকোনমির সাথে আমাদের ইকোনমি অনেক কানেক্টেড, তাই না? হুম তো আমরা যখন কানেক্টেড, এটাতে ওদের সাথে আমরা যদি ওদের পণ্য ওদের ব্যবসা আমরা এফেক্ট করি, এটা আমাদের মধ্যে একটু এফেক্ট আছে, হুম হুম তাই না? সো অনেক ইন্ডিয়ান কোম্পানি আছে বাংলাদেশে, আছে ব্যবসা করতেছে, and ওরা কিন্তু বাংলাদেশের মানুষ এমপ্লয় করতেছে, বাংলাদেশের মানুষের। আর অনেক বাংলাদেশি ব্যবসায়ী আছে যারা
স্পেসিফিকলি ইন্ডিয়ার এক জায়গা থেকে পেঁয়াজ আনতে ওরা অ্যাক্সেস পারে দেখে ওরা বাংলাদেশে পেঁয়াজ ভালো দামে বেচতে পারতেছে। ইন্ডিয়ান ইন্ডিয়ান কিছু পণ্যের বাংলাদেশে মানে ভালো একটা ইনফ্লো আসে দেখি, কিন্তু বাংলাদেশের প্রডিউসাররা একটু ইনসেনটিভ থাকে যে না, আমরা একটু বেটার কোয়ালিটি প্রডিউস করবো ইন্ডিয়ানটা ম্যাচ করার জন্য, আমরা একটু কম প্রাইসে বানানো ট্রাই করবো যেন ইন্ডিয়ার সাথে আমরা কম্পিটিটিভ থাকতে পারি। সো হুম হুম ট্রেডের ব্যাপারটা না অনেক প্রোজ এন্ড কনস আছে। এখন ইন্ডিয়া আমাদের সাথে অনেক খারাপ খারাপ জিনিস করছে অ্যাজ এ স্টেট, এটা মানে এটা খুবই প্রপার, এটা দিস ইজ ট্রু, এটা নিয়ে কোনো ডিবেট নাই। কিন্তু আরমান তুই যেটা ভালো কথা বলছো যে বয়কট করবা একটা খুবই মানে বয়কট করার পর ওদের হয়তো একটু ক্ষতি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম ওদের মধ্যে ওই ক্ষতি হওয়ার পর ওরা যে আমাদেরকে আরো ডাবল ক্ষতি করতে হবে ওইটা মাথায় চিন্তা নেই। ওরাও যে সেম ইকোনমিক জিনিসপত্র দেয় আমাদেরকে আরো একটা আরো বেশি ঝামেলা করতে পারবে, এটা নিয়ে মানুষের গার্মেন্টসের যে তুলা, ওরা গার্মেন্টসের কোত্থেকে আসে? প্রত্যেকটা ইকুইপমেন্ট, মানে এটা তো ইন্ডিয়া থেকে আসে। তোর বিগেস্ট ইকোনমিক যে চাঙ্ক মানিটা হ্যাঁ, আসে আমাদের এক্সপোর্ট থেকে। তো অনেক জায়গায় ইন্ডিয়ার হাত হ্যাঁ, আছে, মানে ব্যাপারটা এমন না যে তুমি মিডিয়াতে, আমার মানে এই ধরনের জিনিস আমার পছন্দই না যে একজন এসে এটাকে বয়কট করো ওটাকে বয়কট করো, মানে এইভাবে তো আন্তর্জাতিক রাজনীতি চলে না, বা করে না। ট্রেডের পলিসি, ওটা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক। বাণিজ্যিক সম্পর্ক মানে কিন্তু তুই তার বন্ধু না, বাণিজ্যিক সম্পর্ক মানে তোদের দুইজনেরই স্বার্থ আছে। এক্স্যাক্টলি। বাংলাদেশ যদি কালকে ইন্ডিয়া থেকে কমে কোথাও কিছু পায় অবশ্যই কিন্তু সেখান থেকে নিয়ে আসবে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া থেকে কম দামে তুলা পাচ্ছি দেখেই তো আমাদের গার্মেন্টস সেক্টরে আমাদের কাপড়গুলো আমরা কম দামে বানাতে পারতেছি দেখেই তো আমাদের ডিমান্ড বেশি, এই জন্যই তো আমাদের টাকা আসতেছে। আপনাকে একটা একটা ভালো একটা এক্সাম্পল না, আসলে দের ইজ আ ফাইন ব্যালেন্স বিটুইন কিছু কিছু ক্ষেত্রে না আমি বয়কটটা মানে জিনিসটা আমি 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 একসেপ্ট করি বা জিনিসটা ইম্পর্টেন্ট, বিকজ ইন্ডিয়ার যে মানে শ্যাকলস এর মধ্যে আমরা ছিলাম ওইটা থেকে বের হয়ে একটা আমাদের নিজেদের আওয়াজ পাওয়াটার একটা এক্স্যাক্টলি। সিম্বলিক ব্যাপার স্যাপার আছে, ওইটা ওইটা প্রাইসলেস, ওইটা তুই ইকোনমিক টার্মসে মেজার করতে পারবি না। সো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ওই ইমোশনে আমি সবকিছুই এখন অ্যান্টি ইন্ডিয়া করব, তাহলে যে আর নিজের যে ক্ষতিটা হবে ওইটা ক্যালকুলেশন করবো, এটা তো হবে না। আমি আমি ইলিশের একটা এক্সাম্পল দিই। আমরা ইলিশ বয়কট এখন বাংলাদেশে এখন অনেক নিউজ পাচ্ছি, ধর ইন্ডিয়াতে কিন্তু স্পেশালি যারা ওয়েস্ট বেঙ্গলে ওরা কিন্তু বাংলাদেশে ইলিশ পাচ্ছে না, এন্ড দে লাভ বাংলাদেশের ইলিশ। বাংলাদেশের পদ্মার ইলিশ কিন্তু ইটস এ সুপিরিয়র কোয়ালিটি, ইটস এ বেটার টেস্ট, স্মেলস বেটার, এটা সবাই মানে। এটা নিয়ে ধর মোটামুটি নিউজ টিউজ হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন জিও পলিটিক্যাল কারণে যাওয়া যায়। আর এটা কিন্তু স্টেট পলিসি হয়েছে কিছুদিন আগে যে বাংলাদেশ থেকে হ্যাঁ, আর ইলিশ ইম্পোর্ট করা হচ্ছে, না, এক্সপোর্ট আগে করা হচ্ছে। দেশের মানুষ খাবে তারপরে বিদেশে যাবে আর উইচ কি। ইজ ফাইন, এটা কিন্তু একটা হুম। একটা সিম্বলিক ব্যাপার যে না আমার দেশের ইলিশ আগে বাংলাদেশের মানুষ হ্যাঁ, খাইতে পারবে, ইনাফ দ্যাট এফোর্ড করে। ওই টার্মটা ইউজ করছে কিন্তু ভেরি প্রিসাইসলি, ভেরি স্ট্র্যাটেজিকলি, আগে আমার দেশের মানুষ খাবে। হ্যাঁ, এখন উইচ ইজ এটা কিন্তু এখানে একটা বড় একটা সিম্বলিক এফেক্ট আছে, বাট এট দ্য সেম টাইম কেউ কিন্তু এটার কস্টটা অ্যানালাইজ করে নাই, তাই না? কস্টটা কি, হুম। আমরা যে দেশি প্রোডাক্ট বাইরে পাঠাচ্ছি এটাতে কিন্তু অনেক ট্রানজাকশন হচ্ছে, তার মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান মানুষরা বাংলাদেশের প্রোডাক্ট কিনতেছে ইন্ডিয়ান টাকা দিয়ে। সো এটার থ্রুতে বাংলাদেশের সিস্টেমে কিন্তু ডলার থেকে শুরু করে রুপি থেকে শুরু করে অনেক কারেন্সি কিন্তু ঢুকতেছে, ফরেন কারেন্সি। আর ফরেন কারেন্সি ঢুকলে বাংলাদেশের ওভারঅল ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বেটার হয়। সো এখন আমি এটা নিয়ে বলতেছি না যে বাংলাদেশের মানুষের ইলিশ খাওয়া উচিত না বা এটা এটা খারাপ পলিসি ছিল নাকি নেগেটিভ পলিসি ছিল, বাট আমি জাস্ট বলতেছি যে এই পলিসিটার একটা কস্ট ছিল। সো আপনারা সিম্বলিক হিসেবে যতই বড় পলিসি বানান বা যতই কোনো একটা স্টেপ নিয়ে অ্যাডভোকেট করেন, ওইটার কস্টটা কি হবে ওইটা নিয়ে একটু বুঝে নিন, ওইটা নিয়ে বুঝে তারপর আপনারা অ্যাডভোকেট, বিকজ প্রত্যেকটা কিছু কোনো কিছু আপনি 100% পাবেন না, কোনো কিছু 100% প্রোজ না, প্রত্যেকটা কিছুর একটা প্রোজ এন্ড কনস আছে। ওভাবে আগানো হুম। উচিত, ওভাবে আগায় স্ট্র্যাটেজিকলি চিন্তা করা উচিত। এখন দায়িত্বটা তো সাফি, মানে তুই যখন একটা মিডিয়ার ইনফ্লুয়েন্সার বা একটা মিডিয়া পার্সোনালিটি, তুই যখন একটা কথা বলে দিচ্ছিস, ম্যাস পিপল তোকে ফলো করতেছে, ম্যাস পিপল তোর কথা শুনতেছে, বাট ওই অ্যানালাইসিস করার দায়িত্বটা তো আসলে মানুষের না। যে না, এই নিউজটা ছড়াচ্ছে, যে এই ঘোষণাটা দিচ্ছে, তার অনেকগুলো পার্সপেক্টিভ ব্যাখ্যা করে তারপরে সে একটা প্রপোজাল দেওয়া উচিত, যাতে মানুষ এক্স্যাক্টলি। হুম। ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে পারে যে আমি আসলে কোনটার পক্ষে। বাট তুমি শুধুমাত্র একটা রিজন দেখায়, একটা জেনেরিক একটা রিজন দেখায় তুমি একটা দেশের এই বয়কট করো ওইটা বয়কট করো, তোমার তাকে নিজের ইকোনমিক কন্ডিশনটা বুঝতে হবে যে আমি কি আসলেই পারবো কিনা। একটা পেঁয়াজের দাম, হুম একবার পেঁয়াজ বন্ধ করে দিলে পেঁয়াজের দাম যেখানে চলে যায়, সাধারণ মানুষের মানে পুরো খুবই খারাপ অবস্থা হয়ে যায় পেঁয়াজ কিনতে। যে এখন তাহলে তুমি তোমার জাতিকে এটা রিকোয়েস্ট করতে পারো যে পেঁয়াজ খাওয়াটা কমায় দাও, তাহলে আমার ডিপেন্ডেন্সি কমে যাবে, তাই না? এখন কথা হচ্ছে কি, পেঁয়াজ খাওয়া কমাই দিতে বলবা বা বিভিন্ন জিনিস, মানে অনেক কিছু আছে, মানে অনেক ইন্ডিয়া যার সাথে 3,500 কিলোমিটার বর্ডার, তার সাথে তোমার ইকোনমিক রিলেশন, ট্রেড রিলেশন এত বেশি আচ্ছা বিস্তৃত। তাইলে মানে হাউ ডু ইউ থিঙ্ক, মানে আমরা তাইলে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েটটা করব কিভাবে? অনেক কিছু আছে আমাদেরকে তো নেগোশিয়েট করার, অনেক কিছু নেগোশিয়েট আছে। তো আমাদের না, এটা তো আমাদের কাজ না, এটা নিয়ে আমরা হুম গঠনমূলক কথাবার্তা বলতে পারি, এটা নিয়ে উই ক্যান হ্যাভ হুম ডিসকাশন হুম। যে কোন লেভারেজটা কিভাবে ইউজ করা যায়।
বুঝছো? আমরা তো মানে গানস আউট এখনো রেভলিউশন মাইন্ডসেটে আছি। হ্যাঁ মানে ও ও এখন আমরা সবকিছুর মধ্যেই গানস আউট করে ফেলতেছি, এটা হ্যাঁ একটা সমস্যা। এক্স্যাক্টলি। আর তুমি গানস হুম দেখাই, তোমার যে গানস আছে তুমি গানস দেখাই দিতেছো, তুমি তুমি হুম ইউর হুম শোয়িং ইউর গানস, ইউর সেইং আই এম পয়েন্টিং এট ইউ। আর ইন্ডিয়ার মতো একটা মানে ওয়ার্ল্ডের ফিফথ লার্জেস্ট ইকোনমি, হুম সিক্স লার্জেস্ট, এটা আমি শিওর না, বাট সিক্স লার্জেস্ট মিলিটারি ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? ওরা হুম তো হুম, চায়না সিক্স আর পাকিস্তানের লার্জেস্ট। সাথে আমেরিকার সাথে মানে ঝামেলা করে অভ্যস্ত, তারা বাংলাদেশের সাথে। সো তুমি কার সাথে খেলতেছো এটা তো তোমার বোঝা উচিত। আর একটা টাইমে রেভলিউশনারি টাইম ছিল, এখন হুম হচ্ছে স্টেটমেন্টস টাইমে। আমরা রেভলিউশনের টাইমে আমরা গানজ আউট করে, আমরা উই ডিডন্ট হ্যাভ এনিথিং টু লুজ, আমরা দেখাই দিলাম, দরকার হলে হুম মেরে ফেলো, মেরে ফেলে আমরা কোনো মতো রেভলিউশন আনছি, তাই না? এখন তো আমরা উই আর স্টেট বিল্ডিং মেকানিজমের মধ্যে আছি। এখন তো হুম হুম একটা প্রসেসের থ্রুতে কাজ করতে হবে, সুশীল সমাজের একটা, আলটিমেটলি জিও পলিটিক্স কত সুশীল আমরা ভালো করে জানি, আলটিমেটলি সবার সবার ইন্টারেস্টটা দেখতে, বাট ইটস আ ড্যান্স, ইউ হ্যাভ টু প্লে আ ড্যান্স। আপনার ইউএনএ গিয়ে কথা বলতে বলতে হবে, লবি করতে হবে, বিভিন্ন লেভারেজ ইভেন নেগোসিয়েশন করতে হবে। দেখ শাফি, ইউএনই হ্যাঁ। যে যাইতে হবে তাও মানে এটা পরের ব্যাপার। মানে ইন্ডিয়ার যে ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে এই মুহূর্তে হুম ট্রানজিটের জন্য, আমাদের খুলনা অঞ্চলে তোর মানে অনেকগুলা প্রজেক্ট রেল লাইন থেকে শুরু করে হুম ওরা এই নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে যাবে বলে ওদের যে বিভিন্ন প্ল্যান আছে, ওইটাকেই তো আমি লেভারেজ হিসেবে ইউজ করতে পারি। এক্স্যাক্টলি হুম আমার তো এখানে বিশাল একটা ইকোনমিক ইন্টারেস্ট আছে, তাহলে তুমি আমাকে পানি কিভাবে আমার পানির হিসাবগুলো একটু মিটাই দাও আমাকে। বা তোমার সাথে যে যে চুক্তি হয়েছে ওখানে আমি আসলেই আমি আমার শেয়ারটা ন্যায্যতা পাচ্ছি কিনা, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু বসি। হুম। ইন্ডিয়ার তো বিগেস্ট ইনভেস্টমেন্ট এখন বাংলাদেশে রয়েছে। সো অনেক হুম কিছু আছে, আমার বর্ডারের বিভিন্ন ইস্যু আছে। তোমার ওখানে মানে টেরোরিজমের ইস্যু, সিকিউরিটি, ট্রান্সন্যাশনাল সিকিউরিটি, মানে সিকিউরিটি ইস্যু আছে, বাউন্ডারি ইস্যু আছে, অনেক লেভারেজ আছে, অনেক। আমার আকাশপথ তুমি ব্যবহার করতেছো, মানে বিভিন্ন মানে অনেক কিছু করা যায়, তাই না? বে অফ বেঙ্গল আছে আমাদের, সো অনেক জায়গাতে লেভারেজ করার আছে। কিন্তু খুঁজে বের করতে হবে যে আমি কোথায় কোথায় কোনটা নিয়ে ইন্ডিয়ার সাথে আমি বার্গেইনে বসবো, এবং ইন্ডিয়া থেকে আমি এটা নিয়ে আসবো। যেহেতু আমাদের আর ইন্ডিয়ার পলিটিক্যালি কোনো মানে কোনো আমাদের, হ্যাঁ, করাপ্ট গভর্নমেন্টকে আর মানে আমাদের ওই জিনিসটা দরকার হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের, যে আমাকে ঠেকা ভোটে পড়ে বসায় নাই রাখো। যে ইন্ডিয়ার ইন্ডিয়ার এন্ডোর্সমেন্ট নিয়ে পাওয়ারে থাকবে, ওই ঠেকাটা আর নাই। মানে এটা যে কত সুতরাং বড় একটা বোঝ চলে গেছে বুকের পর উপর থেকে, হুম এটা হুম আমি কেমনে বোঝাবো মানুষকে? মানে একটা হ্যাঁ। ব্যাপার কি, মানে তুই একটা মানে তুই একজন দেনাদার মানুষ, তার সাথে তুই যখন ডিল করতেছিস, বাট ওই দেনার যে ব্যাপারটা নাই এখন, তখন তার সাথে যে ডিলটা করতেছিস, মানে শেখ হাসিনা ডিল করার সময় শেখ হাসিনার হয়তো মানে পাত্তাই দিত না যে পাত্তাই দিত তোমাকে তো না। তোমার তো মেজর তোমার, পপুলারিটি নাই, তোমাকে ক্ষমতায় বসায় রাখছি, হ্যাঁ, তুমি আর কি চাও? ইন্ডিয়ার সবচেয়ে বড় লেভারেজ ছিল শেখ হাসিনার সাথে, যে ইন্ডিয়ার ব্যাকআপে শেখ হাসিনা পাওয়ারে ছিল। তো হুম হুম এটার এগেইনস্টে তো শেখ হাসিনা তো বাধ্য ট্রানজিট দেওয়ার জন্য, বিকজ ওর কাছে অপশন হচ্ছে আমার মানুষকে বন্যা থেকে হুম বাঁচাবো নাকি নিজে পাওয়ারে থাকবো আর নিজের পাওয়ার জানটা থাকবো বাঁচাবো, সেটাই। তাই না? সুতরাং এই জিনিসটা আচ্ছা এখন আর নাই। এখন ইটস এ গুড এখন টাইম। ধর ইন্ডিয়ার তো ওই লেভারেজটা নাই, বাট ডোন্ট ইউ থিঙ্ক মানে বিইং দ্য মানে নিও কলোনাইজার দে আর টু আওয়ার কান্ট্রি, হ্যাঁ তো তোর মনে হয় না যে ওরা আবার ট্রাই করবে যে নেক্সট আরো একটা আমি গভর্নমেন্ট বসাই যেটাকে আমি আরো 15 বছর বা 20 বছর এইভাবে লেভারেজ খাটাইতে পারবো? হ্যাঁ, মানে ওরা ওরা আমি চেষ্টা শিওর করতে ওরা থাকবে অলরেডি না? বিএনপির সাথে নেগোশিয়েট করা শুরু করছে। হুম হুম ওরা সেটাই আর অলওয়েজ কি ট্রাই বলতেছি। করবে, ওরা অলওয়েজ ট্রাই করবে। এখন হ্যাঁ ইটস দ্য পিপল, মানে ইটস উই, মানে আমাদের বুঝতে হবে যে আমরা ওই হুম সুযোগটা আবারও দিব কিনা। দিব এক্স্যাক্টলি, কিনা। হুইচ ইজ ওয়াই এই যে একটা অ্যান্টি ইন্ডিয়া মানে মানে হুম একটা অ্যান্টি ইন্ডিয়ার কনসিয়াসনেস বাংলাদেশের মধ্যে জাগাইছে, ইটস ইজ নট হুম মানে ইটস নট দ্য ওয়ার্স্ট থিং, এটা খুবই খারাপ না। বিকজ হুম হুম আসলে আমার জন্য আইডিয়াল হবে যে একটা ন্যাশনালিজম কনসিয়াসনেস, যে বাংলাদেশের হুম। মানুষের রাইটস ওভার এভরিথিং এলস। হ্যাঁ যে আমাদের আমাদের যে রাইট গুলা বা আমাদের যে নিডটা ওইটা সবার আগে, ওইটা তারপরে সবার বা প্রেফারেন্স পরেরটা হবে, পরে। হ্যাঁ। তো ওই যে হ্যাঁ একটা কনসিয়াসনেস আছে, আর এটার এগেনস্টে যে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ইন্ডিয়া, ইটস ইটস এ গুড থিং যে কনসিয়াসনেসটা আছে। বাট পলিসির ব্যাপারে আমি অ্যান্টি ইন্ডিয়া হইতে পারবো না। পলিসির ব্যাপারে হুম হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, এটা ইন্ডিয়া ঝামেলা করুক, আমেরিকা ঝামেলা করুক, বা চায়না ঝামেলা করুক, হুম আমাদের সবার সাথে কেমনে মেনটেন করে জিনিসটা আগাবো, দ্যাট ইজ দ্য। সো হুম যেটা বলতেছিলাম যে আসলে এই যে অ্যান্টি ইন্ডিয়া জিনিসটা, এটা যদি আরেকটু কনস্ট্রাকটিভলি হয়ে আর একটু ন্যাশনালিজম কনসিয়াসনেস হিসেবে গঠিত হইতো, তাহলে জিনিসটা একটু বেশি প্রোডাক্টিভ হইতো আর কি, তাহলে জিনিসটা একটু বেটার হইতো। Because এখন গানজ আউট করে করে আসলে কোনো এন্ডই হইলো না এট দ্য এন্ড না, অফ দ্য। ওটাই মানে আবেগ এবং অ্যাগ্রেসিভনেস এই দুইটা থেকে বের হয়ে এসে স্ট্র্যাটেজিক হয়ে যে আমি ইন্ডিয়ার সাথে আমাকে থাকতে হবে। আলটিমেটলি ইন্ডিয়ার সাথে আমার মানে ছিলামও আমি বছরের পর বছর, আবার থাকতেও হবে। আলটিমেটলি আমরা কিভাবে ওই যে সিনবায়োসিস মানে রিলেশনশিপে একজন অপরের সাথে কোঅপারেটিভ করে আমি আমার স্বার্থটাকে হাসিল করতে পারি, ওই ডিপ্লোমেসিটাকে তৈরি করতে হবে। ওই 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 লিডারশিপটা দেখাইতে হবে। হুম। ইন্ডিয়া কিন্তু
তুই সুযোগ না দিলে ইন্ডিয়া নিতে পারবে না। বা ইন্ডিয়া যখনই হুম। বুঝবে যে না এদেশের সরকার বা এদেশের রাজনৈতিক দল ক্ষমতা আসে জনগণের ভোটে, বা জনগণ মেনে নিচ্ছে না, আমি ম্যানিপুলেট করার ট্রাই করলেও, এক্স্যাক্টলি। তখন কিন্তু ইন্ডিয়া তোকে তোর ন্যায্যতা দিতে বাধ্য হবে। হ্যাঁ, তো ওই জিনিসটা যখন তখন দেখতেছে ঘটবে না। বাংলাদেশের মানুষ আমার বুলশিটটা খাচ্ছে না, তাই না, আর হুম। বাংলাদেশের গভর্নমেন্ট আমার ইশারে নাচতেছে না, তখন তো ইভেনচুয়ালি দে উইল কাম টু দ্য টেবল এন্ড হ্যাভ টু নেগোশিয়েট, বিকজ ওদের রাইট, অনেক রাইট। ইন্টারেস্ট আছে। পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি বলি বা প্রশাসন বলি, এরা সব সময় কিন্তু নতজানতে হয়ে যায় এরা। কিন্তু হ্যাঁ, জনগণকে সচেতন থাকতে হবে, জনগণকে কেয়ারফুল থাকতে হবে, এক্স্যাক্টলি। যে কোনো রাজনৈতিক দল যেন আমাকে বেচে তার ক্ষমতা মানে চিরদিনের জন্য স্থায়ী না করতে পারে, আমার স্বার্থে বিক্রি করে দিয়ে যেন সে শুধু ক্ষমতায় থাকার জন্য কখনো এই ভারতের সাথে বা পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে আমার দেশের স্বার্থ বিক্রি করে এভাবে যেন বসে না থাকতে পারে চেয়ারে। এই জিনিসটা যদি জনগণ যেদিন খেয়াল করতে পারবে, জনগণই অ্যাকাউন্টেবিলিটি নিতে পারবে, সেদিনই কিন্তু ভারতের মতো কেন পৃথিবীর কোনো রাষ্ট্রই বাংলাদেশের সাথে, হ্যাঁ তুমি যেভাবে আমাদের বায়োল্যাটারাল যে চুক্তিগুলো হয় সেভাবেই করো, তোমারও স্বার্থ থাকবে, আমারও স্বার্থ থাকবে, শেষ। দুজনেই আমরা এখানে উইন উইন সিচুয়েশনে যাব। আর হারলে দুজনই আমাদের মানে দুজনই লস করব। হুম। তবে ওভারঅল সিচুয়েশন আমার যেটা মনে হয়, আমরা পজিটিভ সাইড নিয়েই থাকতে চাই, যে ভারতেও বুঝতে হবে। আমি বারবার কিন্তু জুলাইয়ের আন্দোলনে একটা কথা বলছি, দিল্লির বিভিন্ন মিডিয়া যে যে কমেন্ট করে আসছি যে মানে নিউ দিল্লি শুড রিথিঙ্ক বিফোর ইটস টু লেট। মানে দিল্লিকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে তুমি এই যে একটা গভর্নমেন্টকে রেখে দিয়ে দিয়ে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশের ভিতরে বাড়তেছে, এটা তোমার জন্য যেমন ক্ষতিকর, এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। দুইটা হুম। দেশের সম্পর্ক খারাপ হওয়া মানে আলটিমেটলি সাধারণ মানুষ সাফার করবে, বুঝছিস? সুতরাং এই জায়গা থেকে আমরা জেনজি বা যারা এই রেভলিউশনের সবচেয়ে মানে ফ্রন্টে লিড দিছে, বা এখনো যারা সোচ্চার বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, তাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা আরো বেশি স্ট্র্যাটেজিক হওয়ার চেষ্টা করো, আরো বেশি অ্যানালাইসিস করো যে কোন ঘটনায় কোন স্টেপ নিলে বা কোন কথা বললে কতটুকু উপকৃত হবো বা কতটুকু আমি ভয় দেখাতে পারবো। একটা আছে পাওয়ার প্রজেকশন, একটা আছে মানে স্টুপিডিটির মতো পাওয়ারটাকে দেখায় দেওয়া। হুম। তো তোমাকে বুঝতে হবে যে তুমি কোন লাইনে আসো। এখন সবাই পলিটিক্যাল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন রাজনৈতিকভাবে যথেষ্ট অভিজ্ঞ এবং আমি বলবো যে সচেতন। এবং আমরা অভিজ্ঞ না, দেশটাকে, সচেতন। সরি হ্যাঁ সচেতন। সুতরাং আমরা দেশটাকে আমরা আরেকবার কিন্তু 90 সালে গণতন্ত্র আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের পরে যে আমরা আবার ধরে রাখতে পারি নাই, এইবারে এতগুলো জীবন যাওয়ার পরে আমরা যদি এই দেশকে এমন সিচুয়েশনে আবার ঠেলে দিই হুম। যে ভারত আবার কোন একটা দলকে চুজ করে 15 বছর ক্ষমতায় রেখে দিল এভাবে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাড়ার কারণে, এবং আমরা জনগণ দুদিন পরে টায়ার্ড হয়ে ঘরে ফিরে যে মেনে নিলাম সবকিছু, হুম। তাহলে কিন্তু আলটিমেটলি আমরা আবার 15 বছর 20 বছরের জন্য উইল বি ফাকড এগেইন। সো বি কেয়ারফুল কিভাবে আমরা কোঅপারেটিভ একটা দেশের সাথে আমরা আমাদের রাষ্ট্রকে চাপ দিতে পারি, আমাদের পলিসি মেকারদেরকে চাপ দিতে পারি যে ভারতের সাথে আমার পানির হিসাব বুঝে দিতে আনতে হবে, আদারওয়াইজ আমি এটাকে সাপোর্ট করব না ট্রানজিটটাকে। বা হুম। আমার বর্ডারে কেন কিলিং হচ্ছে এটার জবাব ভারতকে দিতে হবে, আদারওয়াইজ আমি ভারতের সাথে ছিটমহল থেকে শুরু করে বর্ডার বাউন্ডারির কোনো ইস্যুতে আমি প্রবলেম সলভ করতে যাব না, আমার বিডিআরও ফ্রন্ট লাইনে থাকবে। হ্যাঁ, কোনো কনভারসেশনে যাবো না আমি। কোনো অনেক ব্যাপার কনভারসেশনেই আছে, যাব না। অনেক ভাবে বয়কট, এটা আমরা দেখি নাই তো আসলে গত 15 বছর। হ্যাঁ, খুবই নতুন জিনিস। এটা তো অনেক কিছুই করা যাবে। অ্যান্ড একটা জিনিস যেটা বলবো, যে আজ পর্যন্ত যত সব গভর্নমেন্ট বাংলাদেশে পাওয়ারে আসছে, ওরা কোনো না কোনো একটা এগ্রিমেন্টে আসছে পাওয়ারে। বিএনপি যখন পাওয়ারে ছিল, বিএনপি আর ইন্ডিয়ার মধ্যে কোনো একটা এগ্রিমেন্ট ছিল, আচ্ছা ঠিক আছে তোমরা পাওয়ারে আসছো, দিস ইজ হোয়াট বি, মানে আমাদের বাউন্ডারি, কিসব ব্যাপারে আমরা ঝামেলা করতে পারবো, কিসব ব্যাপারে ঝামেলা করতে পারবো না, হুম। তাই না? বাট ইভেনচুয়ালি দে কেম টু এন এগ্রিমেন্ট। সো ডক্টর ইউনূসের গভর্নমেন্টও একটা কোনো একটা এগ্রিমেন্টে আসবে। বাট আওয়ামী লীগের এগ্রিমেন্ট এটা এগ্রিমেন্টের ডিফারেন্স, আওয়ামী লীগ হচ্ছে এগ্রিমেন্ট, তুমি হুম। আমাকে কোনো মতো পাওয়ারে ব্যাকআপ দিতে দাও, আর আমি তোমাকে তোমার যা যা লাগবে আমি তোমাকে দিব। বাট এখন ওই Yes. এগ্রিমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বিএনপিও আগে কিন্তু অনেক কিছু করছে এই এগ্রিমেন্ট নিয়ে, নিজেদের মানে পাওয়ার ক্যালকুলেশনে অনেক কিছু, অনেক ব্যাপারেই যে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট গুলো ওরা সবসময় মেনটেন করছে, এটা আমি বলতে পারবো না। বাট বিএনপিও যদি এখন পাওয়ারে আসে, জামাতও যদি এখন পাওয়ারে আসে, যেই পাওয়ারে আসবে, ওদেরকে অ্যাকাউন্টেবল রাখাটার দায়িত্বটা হচ্ছে আমাদের, মানে আরমান যেটা বলতেছে যে জনগণের দায়িত্ব আর কি দিন বিকজ শেষে। ওখানে পাওয়ারটা আসতেছে, দ্যাট দ্য সেন্টার অফ পাওয়ার ইজ উইদিন দ্য পিপল। এন্ড এটা প্রুভ হয়েছে যখন শেখ হাসিনাকে আমরা দেশ থেকে পালাইতে বাধ্য করছি, তাই না? আর ওই সেম পাওয়ারটাকে আমরা রেকগনাইজ করে, অ্যাকনলেজ করে, ওইটাকে আমরা কাল্টিভেট করে, আমরা এখন পর্যন্ত এটা ফরেন পলিসি বল, এনার্জি পলিসি, সবগুলো পলিসিতে কাজে লাগাইতে হবে। যে বা এই যে মানে বাংলাদেশ ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে মানে এভরিওয়্যার তোমাকে সবাইকে এভরিওয়্যার। ইউনাইট হতে হবে। তবে হ্যাঁ। একটা কালচার আমাদের দরকার, এটা নিয়ে অনেকেই কথা বলে নাই কখনো। পৃথিবীর যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে এমওইউ গুলো সাইন হবে, এই জিনিসগুলো পাবলিকলি হতে হবে। মানে পাবলিকরে ভারতের সাথে যে চুক্তি হবে, মালয়েশিয়ার সাথে যে চুক্তি হবে, চায়নার সাথে কি চুক্তি হচ্ছে, এই জিনিসগুলো দেখার অধিকার বাংলাদেশের মানুষের থাকতে হবে, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে কখনোই কোনো এমওইউ
যেগুলা কিছুই বলতো না, হ্যাঁ। কোনো মানে এগুলা নিয়ে ডিসকাশন করার জায়গা ছিল না, পাবলিক এগুলো নিয়ে জানতো না, বুঝতো না। বাট এখন কিন্তু পাবলিকের ভিতরে সেই ইনাফ সচেতনতা, কনসিয়াসনেস আসার কারণে এখন এই জিনিসগুলো, সব চুক্তি যদি ওপেন থাকে, আমি জানবো যে আমার কোথায় আমি তোমার সাথে ডিল করছি, এটা আমি পাচ্ছি না। সুতরাং ইট হ্যাজ টু বি ভেরি ট্রান্সপারেন্ট প্রত্যেকটা ট্রিটি যেগুলো হবে। এবং আমি বিশ্বাস করি এ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং ইন্ডিয়াও আমাদেরকে নতুনভাবে সম্মান দেয়ার শুরু করবে। বিকজ ইন্ডিয়া হয়তো রেসপেক্ট করতো না, মনে মনে যে শালা ভোট দিতে তো পারোস না, ঠিক আছে, মানে এডেরই তো রাখতে হচ্ছে আমার, তোরা তো কথাও বলস না, মানে দ্যাটস হাউ পলিটিক্যাল পিপল থিঙ্ক আর কি। ঠিক আছে, সো এখন আমরা আমাদের অধিকার আদায়ের যে মিছিল আমরা করতেছি, এটাকে কন্টিনিউ রাখতে হবে, এবং কোথায় কখন আওয়াজ তুলতে হবে সেটাও বুঝে শুনে করতে হবে। এটা করে আমরা কিন্তু আসলে আমাদের সব জায়গায় পানির বুঝে দিতে ইন্ডিয়া বাধ্য। পানি দিবে না মানে আমি ইন্টারন্যাশনাল কোর্টে যাবো। ইন্ডিয়া যে ডেমোক্রেটিক কান্ট্রি, ইন্ডিয়া কতক্ষণ আমার সাথে ফাইট করবে আমি দেখবো। এক্স্যাক্টলি। পানি দিবা না মানে তুমি তাহলে তোমার দুই পাশে যে দুই রিজন আছে তুমি কিভাবে কানেক্ট করো আমি দেখবো। সেটা হুম। টেকনিক্যালি হতে হবে। এটা এভাবে আওয়াজ দিয়ে এই সেভেন সিস্টার দখল করো, বাবরকে দরকার, দিস আর মানে এইসব বুলশিট করে আলটিমেটলি মানে আবার ইম্যাচিউরড জিনিসের পরিচয় দিলে ভারত কিন্তু আবার অন্যভাবে রিয়াকশনারি হ্যাঁ, এন্ড পলিসি ইমিচুরিটি শুরু কিন্তু করবে। ইজ এ সাইন অফ উইকনেস। ইমিচুর দেখে ওরা ভয় পাবে না, ইমিচুরিটি দেখে ওরা বলবে এটা তো কি বাচ্চাদের সাথে ডিল করতেছে মনে হয়, তাই না? সুতরাং এই জিনিসগুলো বুঝতে হবে। আমি দেখলাম সমন্বয়কদের ভিতরে অনেকে মানে মানে জাস্ট মাইক পেলে যা খুশি তাই বলতেছে। মানে অনেক কিছু নিয়ে, যেহেতু তারা এখন লিডিং এ গেছে, তাদেরও অনেক স্টাডি দরকার, অনেক কনসালটেশন দরকার। আমি বলবো অনেক কাউন্সিলিংও দরকার, মানে মেন্টর দরকার আর কি। আদারওয়াইজ কিন্তু সব জায়গায় সবকিছু মিডিয়াতে, এখন তুমি মিডিয়াতে তোমাকে হালকাভাবে নিবে না। ইউ আর নো লঙ্গার এ স্টুডেন্ট এনিমোর, ইউ আর এ লিডার, ঠিক তাই না? সো ওই জায়গাগুলোতে আরো বেশি কি বলবো চিন্তা ভাবনার প্রকাশ দেখাতে হবে, যে না এরা ইয়াং লিডারগুলো চিন্তা করে কথা বলতেছে, এদের ইয়াং লিডারগুলো স্ট্র্যাটেজিক হচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়া আরো বেশি মানে ভয় পাবে, এবং ইন্ডিয়া এটাকে আরো চ্যালেঞ্জ হিসেবে নেবে আমি মনে করবো। কিন্তু জাস্ট আবেগের বশে একটা জিনিস বলে দিলে ইন্ডিয়া মানে আদেও কাজ হবে কিনা ভারতের সাথে এগুলা, এটা আমি মানে আমি বিশ্বাস করি না। তবে যাই হোক, আমরা অনেক আলোচনা করলাম আজকে বন্যা পরিস্থিতির সার্বিক সফলতা কামনা করি, এবং সবাই যে যেখান থেকে যেভাবে পারতেছেন আপনারা একটা সেন্ট্রাল সিস্টেম বা এই দুর্যোগ ব্যবস্থাপনায় যাদের অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করেন, নিজেরা দৌড়াদৌড়ি না করে। আপনারা ঝামেলা বাড়ায়েন না। কিন্তু যারা এই দুর্যোগ ব্যবস্থাপনা একটা অভিজ্ঞতারও ব্যাপার, ইটস স্কিল আর কি, ঠিক আছে, এটা সবার থাকে না এই ধরনের ম্যানেজমেন্ট স্কিল। এটাতে তো মাস্টার্স স্কিল আছে ভাই, মাস্টার্স পিএইচডি করে মানুষ এক্স্যাক্টলি। সো ম্যানেজমেন্টে। হ্যাঁ, এইটা ডিজাস্টার এটাতে ম্যানেজমেন্ট। ইভেন যাদের রিয়ালিটিতে মানে কাজ করার অভিজ্ঞতা আছে, তো তাদের খাতে তুলে দিন আপনাদের অনুদান, এবং আমরা ইনশাল্লাহ এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবো আই থিঙ্ক, তাই না? মানে এটা তো মানে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সেই হুম, হুম। বাংলাদেশের মানে আই থিঙ্ক সে সূচনা লগ্ন থেকেই আমরা সবসময় পেরেছি, ভবিষ্যতেও পারবো। শুধু সবাইকে এক হতে হবে। এবং এই মুহূর্তে যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সহযোগিতা করতেছে, সবাই আপাতত আমরা ইউনাইট হই। আবার এই দুর্যোগটা চলে গেলে আমরা আবার বাইর করা শুরু করব আমাদের রিসেন্ট জুলাইয়ের প্রবলেম থেকে শুরু করে গত 16 বছরে যে কি প্রবলেম হয়েছে আমাদের দেশে, বুঝতে পারছিস? এবং আমাদের প্রচুর মানে করতে হবে, আমাদের ইয়ুথদেরকে আরো এঙ্গেজ করাতে হবে বিভিন্ন হুম। কনভারসেশনে, বিভিন্ন কাউন্সিলিং এ, বিভিন্ন জায়গায় গভর্নেন্স নিয়ে কথা বলতে হবে। বিভিন্ন বিভিন্ন মানে সেমিনার দরকার, বিভিন্ন অনেক কিছু হুম। দরকার আর কি। মানে যারা এই বিষয়ে অনেক নলেজেবল তারা আগে আসবেন মনে করি, বুঝছিস, যার কারণে আহ, এটা ভালো আর কি। হ্যাঁ, মানে যাতে একটু গুজব, তারপর মিস ইনফরমেশন আর ওই যে স্টান্টবাজি করে যাতে মানুষজন তাদের টাইম নষ্ট না করে, আর এইগুলাকে যাতে মানুষ বেশি বাহবা না দেয়, যে আহ, মানে আরেকজনের ফটো দিয়ে বলে দেওয়া যে আমার টিম আজকে রাতে হেল্প করলো ইয়াকে, যে ফারাজ করিম চৌধুরী পোস্ট দিয়ে আবার ডিলিট করে দিছে। সো এইসব জিনিস না করে আপনারা রিয়েল হেল্প করার ট্রাই করেন মানুষকে, হুম। না পারলেও যাতে কারো ক্ষতি না হয় ওইটা আর কি আরেকটা মাথায় রাখেন। অনুরোধ, আর এই ত্রাণ গুজব দেওয়ার ছড়ায়েন না। সময় এই ত্রাণ দেওয়ার সময় সবাই ছবি তোলা থেকে বিরত থাকবেন অনুরোধ করব, কারণ এরা কেউই মানে অনেক পরিস্থিতির শিকার হওয়ার কারণে আপনারা ছবি তুলে ফুটেজবাজি করা, মানুষের এই এই জিনিসগুলো অনেকে পছন্দ করেন। আর এই যুগ চলে যাওয়া উচিত বাংলাদেশে। গত 16 বছর এই যে জোর করে ঘাড়ের উপর হাত দিয়ে ছবি তোলার যে প্র্যাকটিসটা, বা কারো হাতে ত্রাণ তুলে দিচ্ছে 15 জন দাঁড়ায়, হাতটা বাড়াই দিয়ে যে ছবি তোলার যে অভ্যাসটা, হুম। এটা থেকে বের হয়ে আসতে হবে, নাহলে আসলে নতুন বাংলাদেশ বলে কোনো লাভ নেই, টু বি অনেস্ট। এই ধরনের এটাকে আমি বলি মানসিকতা থেকেও বার্থডে কেক ইফেক্ট। এটা হলো ওই যে বিভিন্ন বার্থডে পালন করার সময় সবাই এরকম মুখে কেক ধরে ছবি তুলছে না? হ্যাঁ। সো সুতরাং এই ত্রাণ দেওয়ার সময় এই জিনিসটা ওইটা আর খেয়াল কি। রাখতে হবে, যে এইটা অন্তত মানুষকে, অনেক মানুষ অসহায় হয়ে গেছে, অনেক মানুষের আসলে টাকা থাকলেও তো এখানে মানি কাজ করতেছে না।
সো একটা ছবি তুলে যে ত্রাণ দিচ্ছে তার ইচ্ছা নেই, তারপরেও দেখা যাচ্ছে যে ছবি, মানে এগুলোতে না যাওয়াই বেটার আমার কাছে। যে যার অ্যাক্টিভিটিস দেখাতে পারেন বা একটা ডকুমেন্টারি করে আপনি রাখতে পারেন, বাট মানে কন্টিনিউয়াসলি পাবলিক সোশ্যাল মিডিয়াতে এইভাবেই করার দরকার নেই। এটা আই থিঙ্ক অনেক মানুষ এখন বুঝতেও পারবে যে এটা আসলে মানুষ পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছুই হয়, কিন্তু সেটাকে কখনোই নিজের ভিউ বাড়ানো বা এই যে ড্যাম নিয়ে চলে আসতেছে ইউরোপ থেকে, এটা এটা অনেক বড় বাটপার একটা, ঠিক আছে? এটা এটা জাস্ট মানে কয়দিন আগে স্টুডেন্টের গায়ে গুলি লাগছে, মানুষ মরছে গুলি, পাখির মতো একটা কথা বলে নাই, এখন লাফায় চলে আসছে ড্যাম নিয়ে। এবং ও নিজেও জানে প্রবলেম কি, জানিস শাফি? ও কিন্তু জানে যে এটা কাজ করবে না। না, ও ও নাকি ইয়ার সাথে যে সুলেমান শুকন বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দিয়ে দিয়ে পোস্ট দেওয়া ছিল না, সরকারের হুম, প্রোপাগান্ডা। ও হুম। এরকম একটা পোস্ট দিছিল, কিন্তু পরে আবার মানুষের গালি খেয়ে ডিলিট করে দিছে। না, ডিলিট ওকে করে দেখেই দিয়ে বোঝা যায়, মানে ও জাস্ট হুম। মানে এটা মানে ইউরোপিয়ান বিয়ে করছে, ওই 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 ইটা কাজে লাগায় আর কি, দিস ইজ অল হি ডাজ আর কি, ঠিক আছে? মানে এটা মানে এইভাবে সস্তা আবেগ বিক্রি করাটা উচিত না মানুষের। ভুল আমি করছে চিন্তা এটা বাই করি দ্য ওয়ে। এই এইটাকে মানুষ ফলো করে কেন, মানে এক্স্যাক্টলি। আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড আদার্স লাইক শেও আর মারিয়া বা অন্য যারা যারা আছে এরকম ইউরোপিয়ান বিয়ে করে ব্লগ করে, বাট ওয়াই দিস গায় এটা কে? এইটা এরকম, আহ, মানে নাম হচ্ছে হাবিব নাটা দিয়া আর কি, খুঁজে দেখিস। মানে অনেকদিন ধরে আই এম ভেরি মানে তুই মানে একটা ব্লগারের, আনকমফোর্টেবল সিইং হিম। হ্যাঁ, ও যেসব গান ইউজ করে বা যেসব জিনিস করে ব্লগ করে, বাট দ্যাট ওয়াজ নট এ প্রবলেম। আমার কোনো প্রবলেম হ্যাঁ নেই, সে তুমি এন্টারটেইনার তার হইতেই নিজের পারে, সে টাকা দিয়ে যেভাবে তুমি যা ইচ্ছা তাই করো। এন্টারটেইনার বাট হইতেই পারো তুমি। হুম, বাট বাট এই এই যে ধানাই পানাই করে মানুষের, মানে আবেগকে কাজে লাগায় বিভিন্ন ধানাই পানাই করার ট্রাই করে আর কি। হুম, তো যাই হোক, এখানেই তো আমরা পডকাস্ট আজকে শেষ করি। তা ফলস মিসায়া। ফলস মিসায়া। আপনারা এই ফলস মিসায়াদের পিছে পিছে আর ঘুরেন না, এটাই আমার মানে অনুরোধ সবার কাছে। আচ্ছা, ওজি টক্সের আমি একটু একটা ছোট্ট ঘোষণা দিয়ে রাখি। ওজি টক্সের যদি কেউ মানে ওজি টক্সের কোনো ফ্যান বা অডিয়েন্স যদি মালয়েশিয়াতে নভেম্বরে থাকে, নভেম্বরে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা নভেম্বরে মালয়েশিয়াতে থাকার চান্স আছে। সো মালয়েশিয়াতে যদি কেউ থাকেন তাহলে তাদের সাথে দেখা হবে। এবং মালয়েশিয়াতে ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের অর্গানাই মানে তারা অর্গানাইজ করতেছে একটা সামিট, ইয়াং লিডারশিপ সামিট, যেখানে ডিপ্লোমেসি, গভর্নেন্স থেকে শুরু করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ক্লাইমেট ইস্যু নিয়ে অনেক ধরনের ভালো ভালো স্পিকার আসবে বিভিন্ন জায়গা থেকে। এবং সেখানে আপনারা জয়েন করতে পারবেন, এবং জয়েন করার পরে বিভিন্ন জায়গায় এই ধরনের সামিট বা কনফারেন্সে জয়েন করলে দেখা যাচ্ছে যে অনেক ধরনের অনেক কিছু নিয়ে জানা যায়, নিজের নলেজটা বাড়ে। সো ওখানে যদি ওই সময় কেউ থাকেন তাহলে তাদের সাথে দেখা হবে, আগে থেকে জানায় রাখতেছি। সো ওকে, এটা কোথায় তোরা হবে কি আর কিছু অ্যাড মালয়েশিয়ার? করতে চাস? এটা হচ্ছে তোর কুয়ালালামপুরে হবে। আচ্ছা আচ্ছা। এবং এই ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের ওদের আরো এর আগেও কনফারেন্স করছে ওরা বিভিন্ন জায়গায়, তোর ব্যাংককে, ম্যানিলাতে, তারপর হচ্ছে হুম, হানইতে। সো এবার হচ্ছে কুয়ালালামপুরে হবে। কুয়ালালামপুরে যদি কেউ থাকেন তাহলে আপনারা অংশগ্রহণ করতে পারেন, আমরা লিঙ্কটা দিয়ে রাখবো পডকাস্টের নিচে। ওটা আমাদেরই ভাই ব্রাদারদেরই, ওরাই অনেক চেষ্টা করে ওখানে ইয়ুথ মুভমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জিনিস চালাচ্ছে। সো এই আমিও চাই যে আমাদের ইয়ুথদের আসিয়ানের সাথে, সার্ক কান্ট্রিগুলোর সাথে এদের একটা ভালো এঙ্গেজমেন্ট হওয়া দরকার। মানে কনভারসেশন, ডিবেট, ডিসকাশন এগুলো অনেক দরকার। তাহলে হয় কি যে একটা টাইমে এদের মানে ক্রস কালচার হয়, নলেজ বাড়ে, বিভিন্ন জিনিস নিয়ে বুঝতে পারবে আর কি অনেক কিছু। বাট আমার একটা কোশ্চেন, মানে ইন্ডিয়া রাতে ঘুমায় কেমনে? মানে ওদের আশেপাশে তো কেউ ওদের লাইক করে না। মানে হাউ হাউ ডু দে বিকাম লাইক দিস ঘুমের বাজে রিজেন্টফুল? অবস্থা। এটা আসলে মেইনলি ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে তোর মানে হুম, বিজেপি গভর্নমেন্টের টেরিবল পলিসিস, বুঝছিস? ওরা এতদিন দেখাইছে ওরা ফরেন পলিসি এটা করতেছে ওটা করতেছে বহুত কিছু, বাট তুই ফরেন পলিসি বাইরের সাথে যত স্ট্র্যাটেজিক রিলেশন, তোর তো ইমিডিয়েট নেবারহুডে তোর একটা সাপোর্টার নাই। এভরি সিঙ্গেল সেটাই ওয়ান তো। অফ দেম ইজ অ্যান্টি ইন্ডিয়া। এটা নিয়ে অনেক হ্যাঁ, ভারত ক্রিটিসাইজ হয়েছে প্ররোচনা। যে সবাই মোদি মিলে যদি চেপে ধরে তাহলে কি হবে কিছু? কি মোদি হবে? আমরা প্রথমে এসে বলছিল নেপাল আর ভুটান চাপলে আর কি হবে? কিছু হবে না। নেপাল ভুটান
মালদ্বীপ। না, এভাবে বলা উচিত না, মেবি ওরাও বলে যে বাংলাদেশ চাপ দিলে প্রেসার ক্লিয়ার দেওয়া হবে। যাবে, ডিপ্লোম্যাটিক প্রেসার দেওয়া যাবে, যে এভাবে সবাই একসাথে ইউনাইটেড হয়ে যদি সার্ক বা কোনো একটা প্ল্যাটফর্মে নেগোসিয়েশন সবাই মিলে যদি আটকাইতে পারি, সেটাই বলতেছি, পসিবল বা একটা চায়না অবস্থা। যদি মানে, চায়না যেহেতু সবচেয়ে পাওয়ারফুল এনিমি ওদের, সো চায়নাকে আপাতত না ডেকেও আমরা সলভ করতে পারবো, চায়নাকে ডাকলে আবার চায়না চায়নাকে আর এক ডাকলে চায়না ধান্দালি। বলবে আচ্ছা তাহলে আমাদের দাও সব কেউ কার তিস্তা আমাদের তিস্তা। কোনো হিরো, শেখ হাসিনা আমাদের হিরো ছিল না, ডক্টর ইউনূস হ্যাঁ, আমাদের হিরো না, আমাদের কোনো, আমরা যদি হিরোই এক্সপেক্ট করি লাগবে না কোনো আমাদের। একটা মেসায়া এসে আমাদের সব প্রবলেম গুলো সলভ করবে, ইন্ডিয়া থেকে দূর করে আমরা এখন চায়নাকে আমাদের মেসায়া বানাবো, এটা হচ্ছে, দিস ইজ কমপ্লিটলি ফলস। এভরি সিঙ্গেল কান্ট্রি, চায়না, আমেরিকা, সবাই ইন্ডিয়া আমাদের সাথে যেভাবে করছে ওরা ওগুলা করতে চাবে। হুম আলটিমেটলি আমাদের নিজেদেরকে আমাদের নিজেদেরই সেভ করতে হবে, কেউ আমাদেরকে এসে হুম সেভ করবে না। এটা হচ্ছে ভারতকে সবচেয়ে একটা বড় জায়গায় কথা। মানে ই করতে হবে, কন্টেইন করতে হবে, যে গভর্নমেন্ট ফর্ম যখন হয়, প্রত্যেক দেশে যখন সরকার গঠন হয়, ওখানে পাবলিকের রিফ্লেক্টেড লিডার থাকা লাগবে, ভারতের লিডার রাখা যাবে না, তাহলেই বাকি গেমটা ঠিক মতো হয়ে যাবে। ভারত যখনই তোকে গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে লিয়াজু করতে পারে, লবি করতে পারে, বা ওর ইটা নিতে পারে, ওর লোক বসাইতে পারে, তখনই ওর জন্য এই আকামগুলো করতে সুবিধা হয়। বিজেপি হুম কিন্তু ক্ষমতা আসার পরে বলছিল যে নেইবারহুড ফার্স্ট আর কি, নেইবারহুডে বিশাল একটা কি করবে, পুরোপুরি ফেইলিয়ার। দেখলাম তো। কোনো নেইবারের সাথে হুম কোনো ভালো রিলেশন নেই। আর বিজেপির এই অ্যাগ্রেসিভ রিয়েলিস্ট পলিসির কারণে আজকে ভারত, আমি বলবো যে বন্ধুহীন ভারত এই মুহূর্তে। এবং আহ, ভারত, আই থিংক ভারত বুঝতে পারবে, ভারতের জনগণও আস্তে আস্তে বুঝতে পারতেছে, এবং তারা হয়তো এই ধরনের পলিসিকে খুব বেশি দিন ওরা সাপোর্ট দিবে না, যেহেতু ওখানে ইলেকশন আছে। আই থিঙ্ক হুম। ইট উইল চেঞ্জ। ভারতের একমাত্র বন্ধু হাসিনা, এটা তোদের মেনে নিতে হবে। সে ওখানেই আছে এখন। হ্যাঁ। কে যেন একটা কমেন্ট করছে, বলছে যে আমরা তো ভারতকে সবচেয়ে বড় ত্রাণ দিছি, আমরা হাসিনাকে দিয়ে দিছি। ভারত হাসিনাকে কেয়ার করে বলে আমি বলবো করবো না, শুধু একটা মাত্র লেভারেজের জন্য রাখছে, বুঝতে পারছিস, যে এটা দিয়ে হুম কিভাবে আমি বাংলাদেশের কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টের সাথে লেভারেজটাকে ইউজ করব। leverage, হ্যাঁ, হুম। সো এটা আদারওয়াইজ কিন্তু ভারত রাখার কথা না। ঠিক একটা আছে, ভারত, যুদ্ধবন্দির মতো না। না, ভারত অ্যাসাইলামের কোনো লই হুম নেই ভারতের, মানে ভারত ক্যানট, ও ভারত কাউকেই তোর পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে শুরু করে নর্মাল অ্যাসাইলামও দিতে পারবে না, ভারতের এটা আইনেই নাই, সাংবিধানিক আইনে, কনস্টিটিউশনেই নাই, কিন্তু ভারত তারপরে এটা করছে। যদিও দেখাইছে যে ট্যুরিস্ট ভিসা বা তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল, সো 1-1.5 মাস কোনো প্রবলেম এখন তো নাই। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নাই, এখন কি করবে? এখন টুরিস্ট ভিসা, ডিপ্লোম্যাটিক রিমুভ করা হয়েছে। লাদাখ সিমলায় ঘুরে বেড়াচ্ছে নাকি মানে? সে ক্রিয়ানা থাকতে পারবে, যদিও তার ব্রিটিশ পাসপোর্ট থাকে, তাহলে সে, যেহেতু ব্রিটিশ পাসপোর্টে তুই আনলিমিটেড থাকতে পারবি আই থিঙ্ক, বাট আচ্ছা আচ্ছা। শেখ হাসিনার তো বাংলাদেশি পাসপোর্ট। সুতরাং ভারত এটা হুম করতেছে, এটা জোর করে তাদের সাংবিধানিক নিয়মের বাইরে এসে, বাট হুম নিশ্চয়ই হুম কোনো স্বার্থ আছে। আই ডোন্ট থিঙ্ক ভারত আবার স্বপ্ন দেখবে যে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে, ওই ওরকম প্ল্যান আর ভারত করবে না, বাট ভারত শেখ হাসিনাকে হুম রেখে কিভাবে চাপ সৃষ্টি করা যায়, বা লেভারেজ, ভারত সেখান তার থেকে পলিটিক্যাল গেইন করা লেভারেজ যায়। ইউজ করা যায়, হ্যাঁ ওইটা ইউজ এক্স্যাক্টলি। করা। হ্যাঁ। না, এই জিনিসগুলা মানে নিউজগুলা দেখে মানে মানুষের কি মানে এখন অস্থিতিশীল অবস্থা, এই যে বিচারপতি মানিককে ধরে নিয়ে আসছে মারতে মারতে, তারপর দরবেশ বল, এই আনিসুল হক, দীপুমণি, সবার যে কি মানে দুরবস্থা মানে, এইটা দেখে মানে আমার জাস্ট বারবার মনে পড়ে যে একটা কি বাবলের মধ্যে ছিল এরা। হ্যাঁ, জাস্ট বাবলটা ঠাস করে কেউ ফাটাই দিছে। হ্যাঁ, এই যে পাওয়ার ওয়েলথ সব মানে এখন নাথিং সিমস, নাথিং ক্যান সেভ ইউ এনিমোর, হ্যাঁ। নাথিং ক্যান তবে সেভ ইউ। যাদেরকেই যেভাবে ধরতেছে, এটা এদেরকে নিয়ে যদি তুই মানে আবার, একটা ডিসকাশন আজকে আমরা কিন্তু হ্যাঁ, শেষ এটা আচ্ছা আসলে হ্যাঁ, আমরা আমরা টু আরেকদিন মাচ। এটা নিয়ে ডিসকাশন করব। তবে এক লাইনে বলে দিই যে তুমি যে জুডিশিয়ারির উপর কমপ্লেন দিছো, যে বিচার ব্যবস্থার উপর এতদিন, তোমার ওই বিচার ব্যবস্থাকে এখন স্বচ্ছ দেখাইতেই হবে, সেটা হুম যেভাবেই হোক, আদারওয়াইজ দেয়ার উইল বি নো ডিফারেন্স বিটুইন দ্য মানে প্রিভিয়াস রিজিম অ্যান্ড দিস কারেন্ট রিজিম। হুম true, অন্তত আমরা ওইটুক চাই আর কি, স্বচ্ছতা। ঠিক আছে, আমরা আজকে এখানেই পডকাস্টটা শেষ করি। আবার আপনারা হুম, কমেন্ট করে জানাবেন যে আমরা কোন টপিকে কখন কি আলোচনা শুনতে চান, বা জাস্ট ট্রাই টু এঙ্গেজ উইথ আস। ওকে। ওকে।